ছোট্ট শান্ত এক গ্রাম। তবে প্রতি 6 মাস পর পর গ্রামে যখন শুরু হয় পূজার উৎসব, তখনই যেন গ্রাম জুড়ে নেমে আসে অজানা এক আতঙ্কের ছায়া। কারণ ঠিক সেই সময়ে কোনো এক নিকৃষ্ট মানসিকতার সাইকো ওত পেতে থাকে তার শিকারের জন্য। গ্রামের হাজার মানুষের ভিড়ের মাঝেই চোখের পলকেই হারিয়ে যায় ছোট্ট ছোট্ট মেয়েরা, যেন কেউ বা কোনো অদ্ভুত শক্তি তাদের গায়েব করে দেয়। প্রথম 2 বারের ঘটনার পর গ্রামের অলস পুলিশদের টনক না নড়লেও তৃতীয়বার মাত্র 12 বছরের আরেকটি মেয়ে নিখোঁজ হলেই এইবার সবাই পুলিশকে চাপটে ধরে। সবার বিশ্বাস এখানে কোনো রক্তপিপাসু সাইকো কিলার আছে, কিন্তু তারা কেউ জানে না এই গল্পের মাঝেই আছে এমন একজন যে দিনের বেলায় ভদ্র আর ভালো মানুষের মুখোশ পরে থাকে, আর রাতে অন্ধকারে বের করে তার রাক্ষসে ভয়ানক রূপ। তাহলে কি এই মানুষটাই সেই খুনি, নাকি ছোট্ট শিশুদের নিখোঁজের পেছনে লুকিয়ে আছে আরো বিভৎস, নিষ্ঠুর আর ভয়ানক কোনো পাপের গল্প? আসলে কি হচ্ছে ছোট্ট এই গ্রামে? পুলিশ কি আদেও ওই মেয়েদেরকে খুঁজে পাবে, নাকি মেয়েদের নিখোঁজ রহস্য বের করতে গিয়ে বের হবে এমন এক বিকৃত মস্তিষ্কের নরপিশাচের গল্প, যাকে দেখলে একটাই প্রশ্ন আসবে, এ কি আদেও মানুষ? এমনই ভরপুর সাসপেন্স, নিষ্ঠুর রহস্যের গোলকধাঁধা আর ক্রাইম থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ কুটরাম পুরিন দাবান, যার অর্থ যে দোষী। গ্রামে আজ পূজা উপলক্ষে বিশাল বড় এক মেলা চলছে। গ্রামের সবাই ব্যস্ত। আনন্দে ভাস্করকে বলে, রাহুলকে ওষুধ খাওয়াতে হবে, ওকে বাড়ি নিয়ে যাও, আমি পূজা শেষ করে তারপর আসবো। ভাস্কর রাহুল আর তার পোষা কুকুর জ্যাকিকে নিয়ে রাস্তা থেকে যাওয়ার সময় তার মাতাল প্রতিবেশী সুলেমনকে পূজা মণ্ডপের দিকে যেতে দেখে বেশ সন্দেহের চোখে তাকায়। বাড়ি ফিরে রাহুলকে ওষুধ খাইয়ে জ্যাকিকে খাবার দিয়ে রাহুলকে ঘুম পাড়িয়ে দেয়। তখনই আচমকা জ্যাকিকে জোরে জোরে চিৎকার করতে শোনে, তাই ভাস্কর জ্যাকিকে ভেতরে এনে ড্রিঙ্কস করতে বসে। এদিকে পাশের বাড়ির মালতি তার স্বামীকে নিয়ে মেলা থেকে আসতেই বাড়ির সামনে কাউকে উল্টে পড়ে থাকতে দেখে ভয়ে লোকটার কাছে গিয়ে চিৎকার করে বলে, আরে এ তো আমাদের সোলোমন। মাথা ফেটে রক্ত বের হচ্ছে, তবে সোলোমনের কোনো সারা শব্দই নেই। তাই সে অস্থির হয়ে দোতলায় এস্থার আর সোলোমনের বাড়িতে এসে দেখে দরজা খোলা, ভেতরে কেউ নেই। বাধ্য হয়ে সে ভাস্করের বাড়ির দরজা ধাক্কাতে থাকে। ভাস্কর ঘুম ঘুম চোখে দরজা খুলতেই সোলোমনের কথা শুনে দৌড়ে এসে সোলোমনের পালস চেক করে বলে, পালস তো অনেক কমে গেছে, কিছুক্ষণ আগেই তো আমি ওকে পূজা মণ্ডপের দিকে যেতে দেখলাম। মালতির স্বামী অটোরিকশা নিয়ে আসতেই সোলোমনকে কোনো রকমে ধরে অটোরিকশায় তুলে হাসপাতালে নেওয়া হয়। কনস্টেবল গৌতম গাড়ি চালাচ্ছে। ডিএসপি জিজ্ঞেস করে, বাড়িতে যে মিষ্টি পাঠাতে বলেছিলাম তার কি হলো? গৌতম বলে, 12টার সময় চলে যাবে। আসলে ডিএসপি গৌতমের সাথে বাসার কাজের লোকের মতো ব্যবহার করে আর কথায় কথায় অপমান করে নিচু দেখাতে ভোলে না। ক্রাইম সিনে পৌঁছাতেই ডিএসপি ইন্সপেক্টরের সাথে ভালো করে বাড়িটা পর্যবেক্ষণ করতেই দেয়ালে একটা ফ্যামিলি ফটো দেখতে পায়। ইন্সপেক্টর জানায় সোলোমনের বয়স 40 বছর। ডিএসপি ভাস্করের ঘর দেখে জিজ্ঞেস করে, এই বাড়িতে কেউ থাকে? ইন্সপেক্টর জানায়, এখানে এক বয়স্ক লোক তার স্ত্রী আর নাতিকে নিয়ে থাকে। মালতি জানায়, গত রাত 9:30টার সময় আমি আর আমার স্বামী উৎসব থেকে বাড়ি ফিরে সোলোমনকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তার স্ত্রী এস্থারকে ডাকতে গিয়ে দেখি বাড়িতে কেউ নেই। আসলে গত রাতে এস্থার চার্চে গিয়েছিল। মেয়ে মার্সিকে এই মাতালের কাছে রেখে যাওয়াটা তার একদমই উচিত হয়নি। জানি না সেই বাচ্চাটার কি হয়েছে। গত রাত থেকে মার্সিকে কোথাও পাওয়া যাচ্ছে না। তার বয়স মাত্র 12 বছর। ডিএসপি জিজ্ঞেস করে, মার্সিকে শেষবার কে দেখেছিল? ভাস্কর হাত তুললে ইন্সপেক্টর জানায়, ভাস্কর সরকারি হাসপাতালে ফার্মাসিস্ট হিসাবে কাজ করে। ভাস্কর জানায়, কাল আমি আর আমার নাতি যখন উৎসব থেকে ফিরছিলাম তখন সোলোমনকে যেতে দেখেছিলাম। আনন্দে তখনই অস্থির এস্থারকে নিয়ে সেখানে আসলে এস্থার হন্যে হয়ে ভাস্করকে জিজ্ঞেস করে, মার্সি কি এসেছে? সবাই এস্থারকে শান্ত করার চেষ্টা করে। ভাস্কর ডিএসপি কে জানায়, সোলোমনকে দেখার কিছু পরেই 8:30টার সময় সে মার্সিকে চার্চের দিকে একা একাই যেতে দেখে। তাই জিজ্ঞেস করে, তোমার মা কোথায়? সে একা কেন যাচ্ছে? মার্সি বলে,
বলে মাই তো আমাকে চার্চে ডেকেছে। রাহুলের ওষুধের সময় হয়ে যাচ্ছে, তাই ভাস্কর আর কিছু না বলে তাকে সাবধানে যেতে বলে। এরপর বাসায় ফিরে রাহুলকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। মালতির দরজা ধাক্কানোর শব্দে আমি ঘুম থেকে উঠে বাড়ি এসে দেখি সোলোমন রাস্তায় পড়ে আছে। এরপর লোক ডেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এস্থার ডিএসপি কে জানায় সে 8টার দিকে চার্চে যায়। মার্সিকে বলেছিল আমি এগিয়ে যাচ্ছি, তুমি একটু পরে আসো। ডিএসপি হতবাক হয়ে বলে আপনি এত ছোট একটা বাচ্চাকে এত রাতে একা চার্চে যেতে বললেন কিভাবে? এস্থার কান্না করতে করতে বলে মার্সি সবসময় চার্চে যাওয়া আসা করত। আমি কি জানতাম যে কাল এমন কিছু হয়ে যাবে? যখন আমি বাড়ি থেকে বের হয়েছিলাম তখন সব ঠিকই ছিল। সোলোমন আর মার্সি বাসায় ছিল, কিন্তু এরপর মার্সি কোথায় গেল আমি কিছুই বুঝতে পারছি না। ভাস্কর ডিএসপি কে বলে আমার নাতিকে নিয়ে হাসপাতালে চেক আপে যেতে হবে। ডিএসপি বলে ঠিক আছে, তবে থানায় এসে আপনার স্টেটমেন্ট লিখিয়ে যাবেন। ভাস্কর যেতেই ইন্সপেক্টর বলে সোলেমানের মাথায় হয়তো জোরে আঘাত করার কারণে অনেক রক্ত বের হয়ে সে মারা গেছে। পোস্টমর্টম রিপোর্ট আসলেই বাকিটা বোঝা যাবে। ডিএসপি কে পাশ থেকে সাব ইন্সপেক্টর জানায় সোলেমনের একটা ভাই আছে যার নাম ভেঙ্কাট। দুইজনের মাঝে প্রায়ই জমি নিয়ে ঝগড়া লেগেই থাকে। ইন্সপেক্টর বলে 3 বছর আগে এভাবেই পূজার রাতে 2টা মেয়ে গায়েব হয়ে যায়। হতে পারে ওই 2টা কেসের সাথে এই কেসের কোনো একটা কানেকশন আছে। ডিএসপি উল্টা ধমক দিয়ে বলে ওই কেসগুলোতে শুধুমাত্র মেয়ে মিসিং হয়েছিল, আর এখানে তো মেয়ের বাবা মারা গেছে। খোঁজ নিয়ে দেখো কেউ না কেউ মেয়েটাকে অবশ্যই দেখেছে। যেহেতু একই পরিবারের দুজনের সাথে এমন হয়েছে, তার মানে কেউ প্ল্যান করেই এসব করেছে। ওই ভেঙ্কটকে খোঁজো আর মার্সির ব্যাপারে খোঁজ নাও বলেই ডিএসপি বিরক্ত হয়ে চলে যায়। ভাস্কর রাহুলকে নিয়ে হাসপাতালে বসে আছে। তখনই একটা প্রেগনেন্ট মহিলাকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হয়। মহিলাটার চিৎকারে ভাস্করের নিজের মেয়ে সেলভির কথা মনে পড়ে যায়। এক গভীর রাতে বৃষ্টির মধ্যে সেলভিকে নিয়ে তারা হাসপাতালে এসেছিল। অপারেশনের পর সেলভির নিথর দেহ দেখে ভাস্কর আর আনন্দী কান্নায় ভেঙে পড়ে। এরপর ছোট্ট রাহুলকে ভাস্করের হাতে তুলে দেওয়া হয়। নার্স সেই মহিলার পরিবারকে দ্রুত রক্ত জোগাড় করতে বলছে শুনে ভাস্করের ধ্যান ভাঙে। এদিকে ইন্সপেক্টর ভাস্করদের বাড়ির মালিককে জিজ্ঞেস করে এই ভাস্কর লোক হিসাবে কেমন? বাড়ির মালিক বলে ভাস্কর খুবই ভালো মনের মানুষ। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতে অনেক দূর যেতে হয়, তাই সবাই ভাস্করের কাছে এসেই ওষুধ নিয়ে যায়। এস্থার তো সবসময় ভাস্করদের বাড়িতেই থাকতো। ভাস্কর এস্থারকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। ভাস্করই মার্সিকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। মার্সি, রাহুল আর এই কুকুর সারা দিন এইখানেই খেলা করে। পুলিশ আশেপাশে মার্সির ব্যাপারে খোঁজ নিতে গেলে কেউ তেমন কোনো তথ্য দিতেই পারে না। মার্সির টিউশনের টিচার রাঘু বলে মার্সি অনেক ভালো মেয়ে, কিন্তু কেন জানি না বেশ কয়েকদিন ধরে টিউশনিতে আসেনি। গৌতম তখন ডিএসপির বাড়িতে গাড়ি পরিষ্কার থেকে শুরু করে বাজার করা, এমনকি মিস্ত্রি দিয়ে কাজ করানো সব ধরনের কাজে ব্যস্ত। দুপুরে খাওয়ার সময় সে মোবাইলে বিভিন্ন ফরেন্সিক টিমের ইনভেস্টিগেশনের ভিডিও দেখে। ভাস্করকে তখন ডক্টর জিজ্ঞেস করে রাহুল কি আবারও অজ্ঞান হয়ে গিয়েছিল? ভাস্কর বলে না, তবে ওর মাথা ব্যথা হয় আর মাথা ঘোরায়। ডক্টর বলে আমি আরো 1 সপ্তাহের ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু এরপর সার্জারিটা অবশ্যই করাতে হবে। ভাস্কর বলে রামাধানের সাথে আমার রিটায়ারমেন্টের টাকা নিয়ে কথা হয়েছে, খুব জলদি ব্যবস্থা হয়ে যাবে। ডক্টর পাশে বসে থাকা আরেক ডক্টর মনোজের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে মনোজ স্কাই হাসপাতালের একজন নিউরো সার্জন। আমাদের এই ছোট সরকারি হাসপাতালে এরকম ডাক্তার হায়ার করতে পারবো না। আর রাহুলের কেসটা খুবই ক্রিটিক্যাল, কারণ নার্ভটা ব্রেইনের সাথে কানেক্টেড। মনোজের হাসপাতালে অনেক ভালো ভালো টেকনোলজি আছে, এই জন্যই আমি আপনাদেরকে প্রাইভেট হাসপাতাল সাজেস্ট করছি বলেই প্রেসক্রিপশন দিয়ে বলে আজ আপনার চাকরির শেষ দিন, এই জন্য অভিনন্দন। তবে রাহুল অজ্ঞান হচ্ছে না এর মানে এই না যে সে একদম সুস্থ। যে কোনো সময় তার অবস্থা অনেক খারাপ হয়ে যেতে পারে। আপনি টাকার ব্যবস্থা করলেই আমরা রাহুলের অপারেশনের ব্যবস্থা করে দিব। ভাস্কর বলে আর কয়েকদিনের মধ্যেই আমি রিটায়ারমেন্টের টাকা পেয়ে যাব, সেটা পেলেই অপারেশন হয়ে যাবে। এস্থার সবাইকে কল করে মার্সির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। অন্যদিকে পুলিশ চার্চের ফাদার স্যামুয়েলের সাথে দেখা করে মার্সির ব্যাপারে জিজ্ঞেস করলে স্যামুয়েল বলে মার্সি অনেক ভালো মেয়ে। তার বিশ্বাস ছিল যে তার বাবা একদিন ড্রিঙ্কস করা ছেড়ে দিলে তাদের পরিবার সুখী পরিবার হবে। মালতির স্বামী আনন্দীকে বলে আপনি রাহুলের বাবা থেকে তার চিকিৎসার টাকা চাইলেই পারেন। আনন্দী বলে আমাদের মেয়ে মারা যাওয়ার পর সে রাহুলকে আমাদের হাতে দিয়ে চলে গেছে, এরপর একবারও খোঁজ নেয়নি, আর একটা বিয়েও করেছে, তাই সেখানে যাওয়াটাই বৃথা। সব জায়গায় খোঁজ নেওয়ার পর এসআই ইন্সপেক্টরকে বলে কাল থেকে ভেঙ্কটকে কেউ কোথাও দেখেনি। কনস্টেবল আশেপাশে ভেঙ্কট
ভেঙ্কটের ব্যাপারে খোঁজ দিতে গেলে এক প্রতিবেশী জানায় ভেঙ্কট বিভিন্ন বাসায় মিস্ত্রি মানে লেবারের কাজ করত। মাঝে মাঝে তার সাথে আরো লোকও নিয়ে যেত। আমি প্রায় তার সাথে কাজও করতাম। আরেকজন জানায় আমাদের গ্রামে যে মন্দির আছে ভেঙ্কট সেখানে মাঝে মাঝে পূজা করায়, কিন্তু কালকের পূজায় সে আসেনি। সে তার ভাইকে খুবই ঘৃণা করত। এসআই ভেঙ্কটের বাড়ি আসলে ভেঙ্কটের স্ত্রী জানায় ভেঙ্কট জরুরি কাজে শহরের বাইরে গেছে। সে একটা বিল্ডিং এর কাজ ধরেছে, তাই ফিরতে সময় লাগবে। আসলে পূজার কাজে তেমন একটা টাকা পাওয়া যায় না, তাই কাল মন্দিরের উৎসবে সে যায়নি। হঠাৎ এসআই এর চোখ যায় দেওয়ালে থাকা ভেঙ্কটের ছবির দিকে। এসআই ছবি তুলে ইন্সপেক্টরকে দেখিয়ে বলে 3 বছর আগে যে দুইটা মেয়ে মিসিং হয়েছিল তাদের বাড়িতে এই ভেঙ্কটই রেনোভেশনের কাজ করতে গিয়েছিল। আমার তো মনে হয় ভেঙ্কটই এই কেসের সাথে যুক্ত। সোলেমনের লাশ তাদের বাড়িতে আনা হলে এস্থারের বাবা মা সোলেমনকে দেখতে আসলে এস্থার মালতিকে রেগে বলে ওদেরকে এখান থেকে যেতে বলো। মালতি তাকে বুঝিয়ে বলে নিজের বাবা মাকে এমন বলতে হয় না। সোলেমনের লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হলে এস্থার অস্থির হয়ে রাস্তায় রাস্তায় মার্সিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে মার্সির বান্ধবী কায়েলের বাড়ি এসে মার্সির ব্যাপারে জিজ্ঞেস করে। কায়েলের মা এস্থারকে সান্ত্বনা দিয়ে বলে মার্সি খুব জলদি ফিরে আসবে। এস্থার জিজ্ঞেস করে মার্সি কায়েলকে কিছু বলেছিল? সে তো কায়েলের সাথেই সব থেকে বেশি কথা বলতো। কায়েল মাথা নাড়িয়ে জানায় না। ইন্সপেক্টরকে ডিএসপি জানায় পোস্টমর্টম রিপোর্টে সোলেমনের মাথায় আঘাত ছাড়া শরীরের কোথাও কোনো ক্ষতের চিহ্ন নেই। মার্সি আর ভেঙ্কটকে আমরা এখনো খুঁজছি। ডিএসপির বাড়ির কাজ শেষ করে গৌতম রাতে বাড়ি ফিরতেই দেখে কায়েল মন খারাপ করে বসে আছে। আজ তার জন্মদিন আর বাবা রোজকারের মতো দেরি করে এসেছে। গৌতম উপহার নিয়ে মেয়ের পাশে বসতেই কায়েল বলে জানো বাবা, আমার প্রিয় বান্ধবী মার্সি গত রাত থেকে নিখোঁজ। তুমি কি ওকে খুঁজতে পারবে? গৌতম মেয়েকে খুশি করতে বলে আমি সব পুলিশকে বলে দিব যেন তারা মার্সিকে খুঁজে বের করে। মেয়েকে এমন মিথ্যা বলছে দেখে গৌতমের স্ত্রীর অনেক রাগ হয়। ডিএসপি গৌতমকে বলে হাসপাতাল থেকে সোলেমনের পোস্টমর্টম রিপোর্ট কালেক্ট করে কাল নিয়ে আসবে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে গৌতম তার ট্রান্সফারের আবেদনপত্র লিখছে। এসব দেখে রামাথান নামের এক কনস্টেবল বলে তুমি আর কত ট্রান্সফারের রিকোয়েস্ট করবে? সিস্টেমটাই এমন যে এখানে নির্দোষকে মাথা নত করে থাকতে হয়। গৌতমের মনে পড়ে তাকে একবার এক ভিকটিমের খেয়াল রাখতে বলা হয়েছিল। কনস্টেবল চলে গেলে ভাস্কর থানায় আনন্দী আর রাহুলকে নিয়ে এসে বয়ান লিখতে বসলে ইন্সপেক্টর অবাক হয়ে জিজ্ঞেস করে সোলেমনের লাশ তোমার বাড়ির বাইরে পাওয়া গেছে আর তুমি কিছু শুনতেই পাওনি? ভাস্কর বলে আসলে আমি ওই দিন ড্রিঙ্কস করে ঘুমিয়ে গিয়েছিলাম, তাই টের পাইনি। আনন্দী বলে এস্থারের স্বামী অনেক খারাপ ছিল। এস্থারের জন্য তার মেয়ে মার্সি ছিল তার সবকিছু। ইন্সপেক্টর ভাস্করকে জিজ্ঞেস করে তুমি ওই দিন মার্সিকে কারোর সাথে কথা বলতে দেখেছিলে? ভাস্কর বলে না, তবে আমি যখন মার্সির সাথে কথা বলছিলাম তখন ঝোপের মধ্যে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছি। লোকটা ওখানে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল। কে ছিল জানি না, তবে মনে হচ্ছিল এলাকায় নতুন এসেছে। বাসায় ফিরে আনন্দী ভাস্করকে বলে তুমি রাহুলকে নিয়ে ঘরে যাও, আমি এস্থারের সাথে দেখা করে আসি। বলেই সে এস্থারের ঘরে আসে। এস্থার আনন্দীকে দেখে কান্নায় ভেঙে পড়ে। এস্থার বলে আমি ওকে সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, আমি ওকে আদেও কি খুঁজে পাবো? এদিকে ভাস্কর রাহুলকে শুইয়ে দ্রুত ঘরের দরজা বন্ধ করে ভয়ে কাঁপতে কাঁপতে পকেট থেকে চাবি বের করে তার ফ্রিজের লক খোলে। দেখা যায় ফ্রিজের ভেতরে মার্সির লাশ জমে বরফ হয়ে আছে। তাহলে কি ভালোর মুখোশ পরে থাকা এই ভাস্করই মার্সির খুনি? গল্প চলে আসে অতীতে। রাহুল আর মার্সি লুকোচুরি খেলছে। মার্সিকে খুঁজতে খুঁজতে রাহুল এস্থারের ঘরে আসলে এস্থারের ঘরে তাকে না পেয়ে রাহুল আবারও নিজেদের ঘরে এসে মার্সিকে খুঁজতে থাকে। ভাস্কর তখন ফ্রিজ পরিষ্কার করছিল। রাহুল ভাস্করকে মার্সির কথা জিজ্ঞেস করলে ফ্রিজের পেছনে লুকিয়ে থাকা মার্সি ইশারা করে তাকে বলতে মানা করে। ভাস্কর রাহুলকে বলে মার্সি এখানে নেই। রাহুল অন্যদিকে খুঁজতে গিয়েও আবারও ফ্রিজের কাছে এসে দেখে মার্সি ফ্রিজের পেছনে লুকিয়ে আছে। রাহুল ভাস্করকে বলে আমি জানতাম তুমি মিথ্যা বলছো, বলেই তারা একসাথে খুনসুটি করতে থাকে। বর্তমানে ভাস্কর ভয়ার্ত চেহারা নিয়ে দেখে আনন্দী আর রাহুল ঘুমিয়ে পড়েছে। হঠাৎই আনন্দীকে ডেকে বলে বাইরে চলো, কথা আছে। আনন্দী বাইরে আসতেই ভাস্কর জানায় সেই রাতে রাহুলকে ঘুম পাড়িয়ে সে কেবলই ড্রিঙ্কসের গ্লাসে হাত দিবে, তখনই সোলেমন এসে জোরে জোরে দরজা ধাক্কায়। দরজা খুলতেই দেখে সোলেমনের কোলে মার্সি বেহুশ হয়ে পড়ে আছে। ভাস্কর অস্থির হয়ে বলে মার্সির কি হয়েছে? সোলেমন অসহায়ের মতো কাঁদতে কাঁদতে বলে আপনি ওকে বাঁচান, কে যেন আমার মেয়ের সাথে খারাপ কাজ করেছে। ভাস্কর হতবম্ব হয়ে বলে ওকে এখনই হাসপাতালে নিতে হবে। সোলেমন বলে
বলে আপনি ওকে বাঁচান, না হলে আমার মেয়েটা মারা যাবে। ভাস্কর বলে পাগলামি করো না, আমি একটা সাধারণ ফার্মাসিস্ট, আমার কাউকে চিকিৎসা করার ক্ষমতা নেই। সোলেমন তাও কোনো কথা না শুনে মার্সিকে ভাস্করের কোলে দিয়ে দেয়। ভাস্কর মার্সিকে টেবিলের উপরে শুইয়ে অনেক ডাকে, কিন্তু মার্সির কোনো সাড়া নেই। ভাস্কর সোলেমনকে বলে দ্রুত এস্থারকে ডাকো, তাকে না পেলে যাকে পাও তাকে সাহায্যের জন্য ডেকে আনো। সোলেমন সাহায্যের জন্য ছুটে বাইরে যায়। মালতির বাড়িতে কেউ নেই বলে সে হন্যে হয়ে রাস্তায় নেমে যায়। এদিকে ভাস্কর মার্সির পালস চেক করে দেখে সে খুব দ্রুত নিঃশ্বাস নিচ্ছে। উপায় না পেয়ে সিপিআর দিলে মার্সি জোরে জোরে নিঃশ্বাস নেয়। হঠাৎ ভাস্কর দেখে মার্সির পা গড়িয়ে রক্ত পড়ছে, পুরো ফ্লোর রক্তে ভেসে গেছে। এত রক্ত দেখে ভাস্কর আরো ভয় পেয়ে যায়। মার্সির কান থেকে গলগলিয়ে রক্ত বের হতে থাকে। ভাস্কর উপায় না পেয়ে মার্সিকে কোলে তুলে বাইরে বের হতেই যাবে, ঠিক তখনই সোলেমন সেখানে এসে বলে বাইরে কেউ কোথাও নেই, যে আমি সাহায্যের জন্য ডাকবো। মার্সি হঠাৎই অনেক জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে ভাস্করের কোলেই মারা যায়। মার্সির এমন মৃত্যু দেখে ভাস্কর আর সোলেমন বাকরুদ্ধ হয়ে যায়। ভাস্কর মার্সিকে টেবিলের উপরে শুইয়ে দেয়। হঠাৎই জ্যাকি অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। ভাস্কর দৌড়ে বাইরে আসতে দেখে সোলেমন বারান্দা থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। এমন দৃশ্য দেখে সে কি করবে বুঝতে না পেরে দ্রুত নিচে নেমে সোলেমনকে ডাকতে থাকে। সোলেমনও হয়তো বেশিক্ষণ বাঁচবে না বুঝে দ্রুত বাড়ি ফিরে মার্সির লাশ একটা কাপড়ে পেঁচিয়ে সেটা ফ্রিজের ভেতরে রেখে দেয়। ফ্লোরে থাকা রক্তগুলো দ্রুত পরিষ্কার করে নিজেও পরিষ্কার হতে ওয়াশরুমে যায়। তখনই মালতি এসে দরজা ধাক্কাতে থাকে। ভাস্কর তখন ঘুম থেকে ওঠার ভান করে দরজা খোলে। ভাস্কর ফ্রিজ খুলে আনন্দীকে মার্সির লাশ দেখাতেই আনন্দী ভয়ে আর কষ্টে মুখে কাপড় চেপে কান্না করে দেয়, কারণ তাদের জন্য রাহুল বা মার্সি কেউই ভিন্ন কিছু ছিল না, তারা দুজনকেই সমান ভালোবাসত। ভাস্কর হতাশ হয়ে বলে ওই নরপশুর কি একটা বাচ্চার উপর একটু মায়াও হলো না? এরকম অবস্থায় একটা মহিলা ডাক্তার বা নার্সের ওকে চিকিৎসা করা উচিত ছিল, কিন্তু কোনো পুরুষ ডক্টর কোনো মহিলা নার্স ছাড়া চিকিৎসা করানোর নিয়ম নেই। আমি সোলেমনকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে মার্সিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি মার্সির চিকিৎসা করাতে রাজি হয়েছিলাম এই জন্য কারণ সেখানে মার্সির বাবা ছিল, কিন্তু এখন তো মার্সির বাবাও বেঁচে নেই। আনন্দে বলে কিন্তু তুমি ওকে ফ্রিজের মধ্যে কেন রাখলে? ভাস্কর বলে আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। কেউ যদি রিটায়ারমেন্টের সময় পুলিশ কেসে ফেসে যায়, সে যতদিন পর্যন্ত নির্দোষ প্রমাণ না হবে ততদিন রিটায়ারমেন্টের টাকা পাবে না। আমি নির্দোষ ঠিকই, কিন্তু জানি না মার্সির এই হাল কে করলো। আমি সত্যি বললেও ওরা আমাকেই দোষী মনে করবে। পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করতে আসলে সবাই জেনে যাবে যে আমি তার ট্রিটমেন্ট করেছি। আমার কাজ শুধু ওষুধ বানানো, ওষুধ দিয়ে কাউকে সুস্থ করা না। এটা তো বেআইনি কাজ। গ্রামের মানুষকে হয়তো আমি সাহায্য করেছি, কিন্তু আইনত এই কেস অনেক জটিল। আনন্দে বলে কিন্তু তুমি তো ভুল কিছু করনি। ভাস্কর বলে যতদিন এই তদন্ত চলছে ততদিন পর্যন্ত আমি টাকা পাবো না। আমাদেরকে রাহুলের অপারেশন যত দ্রুত সম্ভব করাতে হবে, এই ভয়েই আমি এই রাস্তা বেছে নিয়েছি। আনন্দী হতবিহ্বল হয়ে বলে ওই বেচারি এস্থারের কি হবে? চলো আমরা পুলিশকে সব বলে দেই। ভাস্কর আনন্দীকে বুঝিয়ে বলে পুলিশকে কিছু জানালে এখন আমরা টাকাটা পাবো না। একবার টাকা পেয়ে গেলে আর রাহুলের সার্জারি হয়ে গেলে আমি নিজেই পুলিশের কাছে সারেন্ডার করব। পুলিশকে বয়ানে মার্সির চার্চে যাওয়ার কথা আর ঝোপের মধ্যে একটা লোককে দেখার কথা সবই আসলে মিথ্যা বলেছি, যেন কেউ আমাদের উপরে সন্দেহ না করে। এদিকে এস্থার ফোনে মার্সির জন্মদিনের ভিডিওতে ভাস্কর আর রাহুলের সাথে মার্সিকে নিজের পরিবারের মতো মিশতে দেখে অসহায়ের মতো কান্না করছে। সে জানেও না তার মেয়ের লাশটা সে যাদেরকে তার বাবা মা থেকেও বেশি ভালোবাসে তারাই তার ঠিক পাশের ফ্ল্যাটে লুকিয়ে রেখেছে। এসআই ইন্সপেক্টরকে জানায় ভেঙ্কটের কোনো খোঁজ নেই আর তার ফোনও বন্ধ। ইন্সপেক্টর বলে ডিএসপি ভেঙ্কটকে সন্দেহ করলে আমার মনে হয় আগের দুইটা মেয়ে নিখোঁজের কেসের সাথে এই কেসের কোনো কানেকশন তো অবশ্যই আছে। তিনটা মেয়েই ওই মেলায় রাতে গায়েব হয়ে গেছে। একজন কনস্টেবল বলে হয়তো কিডন্যাপার মেলার ভিড়ের সুযোগ নিয়ে মেয়েদেরকে কিডন্যাপ করছে। ইন্সপেক্টর বলে এটা গ্রামের ছোট একটা মেলা, এত কিছু কিভাবে সম্ভব? কেউ একজন 10 থেকে 12
12 বছরের মেয়েদেরকে টার্গেট করছে। 3 বছর আগে এরকম ভাবেই সুধা নামের একটা মেয়েও উধাও হয়ে গিয়েছিল। সে তার মাকে বলেছিল তার বন্ধুদের সাথে খেলতে যাচ্ছে, সবাই একসাথেই খেলছিল, কিন্তু সুধা আর ফিরে আসেনি। সুধা ভেঙ্কটের বাড়ির পেছনেই থাকতো। এর ঠিক 6 মাস পর মেলা থেকে পার্বতী নামের আর একটা মেয়ে গায়েব হয়ে যায়। সে ওয়াশরুমে যাওয়ার নাম করে মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু এরপর আর ফেরেনি। ওই কেসে তদন্তের সময় ভেঙ্কটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কারণ ভেঙ্কট তাদের বাসার রিনোভেশনের কাজ করেছিল। 2.5 বছর পর আর একটা মেয়ে চার্চে যাওয়ার সময় হারিয়ে যায়, যে ভেঙ্কটের ভাইজি মানে মার্সি। গৌতম সব শুনে বলে এমনিতেও মেলার সময় বাড়িতে কেউ থাকে না, তাই কিডন্যাপারকে ভিড়ের মাঝে লুকানোর প্রয়োজনও হয় না। ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলে, তুমি এখানে কি করছো? যাও বাইরে গিয়ে রিপোর্টের অপেক্ষা করো। তখনই এসআই কে কেউ কল দিলে ইন্সপেক্টর জানায় ভেঙ্কটের ফোন অ্যাক্টিভ হয়ে গেছে। ইন্সপেক্টর দ্রুত লোকেশন ট্র্যাক করতে বলে টিম নিয়ে থানার বাইরে আসতেই দেখে তার গাড়ি সার্ভিসিং এ গেছে। তাই বাধ্য হয়ে গৌতম মানে ডিএসপি এর গাড়িতে ওঠে। এই প্রথম কোনো কেসে জড়িয়ে গৌতম বেশ খুশি হয়ে ভেঙ্কটকে ধরতে বের হয়। এসআই ভেঙ্কটের বাড়ি এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে পারবে ভেঙ্কট এই শহরে এসে এই সময়টা কোথায় থাকতে পারে? ভেঙ্কটের স্ত্রী বলে, সেটা আমি জানি না, তবে সে মাঝে মাঝে লেকের পাশে বসে বন্ধুদের সাথে আড্ডা দেয়। এসআই দ্রুত ইন্সপেক্টরকে কল করে খবরটা জানাতেই ইন্সপেক্টর গৌতমকে লেকের দিকে যেতে বলে। অন্ধকার লেকের মাঝে এসে ফ্ল্যাশের আলো মারতেই দেখে দূরে এক জায়গায় আগুন জ্বলছে। তারা দ্রুত সেখানে গেলে আশেপাশে কাউকেই দেখতে পায় না। গৌতম একটা লাঠি দিয়ে আগুন সরাতেই দেখে সেখানে একটা বাচ্চার হাফ প্যান্ট যেখানে রক্ত লাগানো, সাথে একটা শার্টের কলারও আছে। তার মানে ভেঙ্কট প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছে। এদিকে ভাস্কর আর আনন্দী মনমরা হয়ে বারান্দায় বসে আছে। তখনই এস্থার এসে জিজ্ঞেস করে, মার্সি কোথায় গেছে? তার তো এতক্ষণে ফিরে আসার কথা। ভাস্কর নিরুপায় হয়ে বলে, সবাই তো ওকে খুঁজছে। তখনই এসআই সেখানে এসে এস্থারকে নিয়ে থানায় চলে যায়। আর এরা দুইজন তো ভয়ে রীতিমতো কাঁপতে থাকে। এস্থারকে সেই পোড়া কাপড়গুলো দেখালে এস্থার ওই শার্টের পোড়া অংশ দেখে বলে, এটা আমি চিনি না। বাচ্চার প্যান্টের অংশ দেখতেই এস্থার জোরে কান্না করতে করতে বলে, এটা তো আমার মেয়ে মার্সির জিনিস, এত রক্ত কেন লেগে আছে? এস্থারের কান্না দেখে গৌতমের মনে পড়ে যায় সে অঞ্জনা নামের সেই মেয়েটার খেয়াল সে রাখতে পেরেছিল না। এদিকে জ্যাকি বারবার ভাস্করকে দেখে ডেকেই যাচ্ছে। হঠাৎ ভাস্কর খেয়াল করে দূরে গাছের আড়ালে কে যেন দাঁড়িয়ে আছে। গাছের ডালপালার কারণে তার চেহারা দেখা যাচ্ছে না। ভাস্কর টর্চের আলোতে সেটা দেখতেই জ্যাকিকে নিয়ে সেই রহস্যময় লোককে খুঁজতে বের হয়। হঠাৎই জ্যাকি থেমে যায়। বাধ্য হয়ে ভাস্কর নিজেই আশেপাশে খুঁজে দেখার চেষ্টা করে, কিন্তু সেই লোকটা সেখান থেকে পালিয়ে যায়। ভেঙ্কট তখন তার বাড়ি এসেছে। এসআই আগে থেকেই ওত পেতে বসেছিল। এদেরকে দেখে ভেঙ্কট পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এসআই ভেঙ্কটকে ধরে ইন্সপেক্টরকে দ্রুত খবর দেয়। পরের দিন সকালে ভাস্কর ফ্রিজের কাছে আসতেই লাশের পচা দুর্গন্ধ পেয়ে বেশ ভড়কে যায়। ফ্রিজ খুলতেই দুর্গন্ধটা আরো বেশি ছড়িয়ে পড়ে। আনন্দী দৌড়ে এসে বলে, আমার ভীষণ ভয় করছে। তখনই ভাস্করকে হাসপাতাল থেকে রাহুলের মেডিকেল রিপোর্ট নিয়ে দ্রুত যেতে বলা হয়। ভাস্কর আনন্দীকে ফাইল এনে দিতে বলে আনন্দী ভয়ে ঘাবড়ে বলে, আমিও তোমার সাথে যাব, এখানে আমার একা একা অনেক ভয় করবে। ভাস্কর বুঝিয়ে বলে, একটু পরেই রাহুল স্কুল থেকে ফিরে আসবে, তাই একজনকে বাসায় থাকতেই হবে। আমি কাজ শেষ করে দ্রুত চলে আসবো বলেই ভাস্কর বেরিয়ে পড়ে। সে যাওয়ার আগে ঘরের দরজা জানালা সব বন্ধ করে আগরবাতি জ্বালিয়ে যায়, যেন গন্ধটা বাইরে না যায়। আনন্দের চোখ ফ্রিজের উপরে পড়তেই তার ভীষণ ভয় করে, তাই ভাস্কর যেতেই সে দরজা জানালা সব খুলে দেয়। এভাবে ফ্রিজের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় তার ঝিম ধরে। ঝিম থেকে উঠতেই দেখে চারপাশ অন্ধকার হয়ে গেছে। কেউ একজন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। আনন্দী ভয়ে কাঁপতে কাঁপতে দরজা খুলে দেয়। ভাস্কর হাসপাতালে আসতেই সেক্রেটারি বলে, পাশেই এই হাসপাতালের ডিরেক্টর, সে খুবই ভালো একজন নিউরো সার্জন। তুমি চাইলে আমি রাহুলের ফাইল ওনাকে একবার দেখাতে পারি, তাহলে তোমার পেনশনটা দ্রুত পাবে। আসলে এর আগেও আমার থেকে যারাই সাহায্য চেয়েছে না কেন তাদের প্রত্যেকেরই কোনো না কোনো পুলিশের ঝামেলা ছিল, তাই পরে আর রিটায়ারমেন্টের টাকাটাও পাইনি। ভাস্কর এইসব শুনে আরো ভয় পেয়ে যায়। এদিকে আনন্দী দরজা খুলতেই দেখে ফাদার আর প্রথমেই নিখোঁজ হওয়া সুধার বাবা মা এসেছে। ফাদার সুধার বাবা মায়ের সাথে আনন্দের পরিচয় করিয়ে
বলে এদের মেয়ে সুধাও 2 বছর আগে হারিয়ে গিয়েছিল। সুধার মা বলে ভাস্কর যে লোকটাকে দেখেছিল তার কথা ঠিকভাবে জানতে পারলেই হয়তো আমরা আমাদের মেয়েকে খুঁজে পাবো। কথার মাঝেই সুধার মায়ের নাকি কেমন যেন একটা বুটকা গন্ধ আসতে থাকে। গৌতম দোকানে গেলে দেখে ভাস্কর বেশ খানিকটা অ্যাসিড কিনছে। গৌতমকে দেখতেই ভাস্কর বেশ ঘাবড়ে যায়। দোকানদার বিরক্ত হয়ে বলে এর থেকেও শক্তিশালী অ্যাসিড এই পুরো মার্কেটে কারো কাছে নেই। ভাস্কর চুপচাপ টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। দোকানদার বিরক্ত হয়ে গৌতমকে বলে কুকুরের পটি পরিষ্কার করার জন্য কারোর এত কড়া অ্যাসিড কেন লাগবে কে জানে। গৌতমের কেমন যেন একটা সন্দেহ হয়। ভাস্কর বাড়ি আসতেই বাড়ির ভেতরে এত মানুষ দেখে সে প্রচন্ড রেগে আনন্দের দিকে তাকায়। ফাদার ভাস্করকে জিজ্ঞেস করে আপনি বলেছিলেন আপনি মার্সিকে চার্চে যেতে দেখেছেন, অন্ধকারে যে লোকটা দাঁড়িয়ে ছিল তাকে কি আপনি চিনতে পারবেন? ভাস্কর না বললে সুধার বাবা চন্দন বলে আমাদের মেয়ের সাথে কি হয়েছে সেটা আমরা আজ পর্যন্ত জানতে পারিনি, আপনি যা জানেন সেটা বললে আমাদের একটু সাহায্য হতো। ভাস্কর বলে আমার যা বলার সেটা আমি পুলিশকে বলে দিয়েছি। সোলেমনের বড় ভাই ভেঙ্কট এখন পুলিশের কাছে আছে, আজ এস্থারকেও নিয়ে গেছে। আমি যাকে দেখেছিলাম তার চেহারা আমার মনে নেই, বাকিটা পুলিশের কাছ থেকে শুনে নিবেন। চন্দন আর সুধার মা মনির কষ্টে চলে গেলে ভাস্কর ফাদারকে বলে আপনি তো জানেন আমি এখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই কাউকে হুট করে আমার বাড়িতে আনবেন না। সবাই চলে যেতেই ভাস্কর দ্রুত দরজা আটকে আনন্দকে ঝাড়ি দিয়ে বলে তোমাকে গত রাতে এত বোঝানোর পরও তুমি এদেরকে ভিতরে আসতে দিলে কেন? আনন্দে বলে ওরা আসাতে আমার নিজেকে একটু নিরাপদ মনে হচ্ছিল, আমার উপর দিয়ে কি যাচ্ছে সেটা শুধুমাত্র আমিই জানি। ভাস্কর বলে ভয় তো আমারও লাগছে, চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। পুরো গ্রাম যেই বাচ্চাকে খুঁজছে সে আমার ঘরে, আমি শুধুমাত্র তোমার কথা ভেবে নিজেকে শক্ত রেখেছি। যতদিন পর্যন্ত আমার টাকা না পাচ্ছি ততদিন কোনো ঝামেলা করা যাবে না। আমরা যদি লাশ সরানোর চেষ্টা করি আর কেউ আমাদেরকে দেখে ফেলে তাহলে অনেক বড় ঝামেলা হবে। টাকা পেতে এখনো 1 সপ্তাহ লাগতে পারে। থানায় ভেঙ্কটকে ইন্সপেক্টর আর এসআই লাঠি দিয়ে পশুর মতো মেরে জিজ্ঞেস করে মেয়েটা কোথায়, সত্যি করে বল। ভেঙ্কট বলে আমি জানি না। ইন্সপেক্টর সেই 2টা কাপড়ের টুকরা দেখালে ভেঙ্কট সেই কাপড়গুলোকে না চেনার ভান করতে থাকে। ইন্সপেক্টর জিজ্ঞেস করে তুই হিন্দু হলে সোলেমন খ্রিস্টান হয়ে গেল কিভাবে? ভেঙ্কট বলে সোলেমন ছোট থেকেই ড্রিঙ্কস করত, এরপর চার্চে যাওয়া শুরু করে আর তাদের কথায় নিজের ধর্ম পাল্টে নেয়। পরিবার নিয়ে ওর কখনোই কোনো মাথা ব্যথা ছিল না, না ছিল আমাদের ধর্ম নিয়ে। তবে জমির ভাগ চাওয়ার সময় সে ঠিকই চলে এসেছিল। এতক্ষণ ধরে ডিএসপি চুপচাপ ভেঙ্কটের তামাশা দেখছিল। এবার প্রচন্ড রেগে ইন্সপেক্টরকে বলে এত কিছু বলার সময় নেই, ওকে দোষী প্রমাণ করার জন্য আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। এর সাথে সাথে এর ছেলের নামও কেসে দিয়ে দাও, এরপর পুরো পরিবার জেলের ভাত খাবে। ভেঙ্কট এবার ভয় পেয়ে বলে আমার ছেলে নির্দোষ, দয়া করে ওকে টানবেন না। আসলে আমার কিছু টাকার দরকার ছিল, তাই আমি আমাদের মায়ের নামে থাকা একটা জমি জাল দলিল বানিয়ে নিজের নামে করে ব্যাংক থেকে লোন নেই। একথা সোলেমন জানতেই আমার নামে কেস করে দেয়। আমি তাকে কেস উঠিয়ে নিতে বললেও সে শোনে না। তখন আর কোনো উপায় না পেয়ে আমি তার শার্ট আর মার্সির প্যান্ট চুরি করে কালো জাদু করি যেন সোলেমন আমার সব কথায় রাজি হয়ে যায়। হাতে কাটার দাগ দেখিয়ে বলে পূজার জন্য আমার রক্তের বলি দিতে হয়েছিল আর এই রক্তই ওই জামাগুলোতে লেগে গিয়েছিল। ডিএসপি এতদূর আসার পরেও কোনো ক্লু না পেয়ে ডিএসপি বিরক্ত হয়ে বের হয়ে যায়। ইন্সপেক্টর ডিএসপি কে বলে ভেঙ্কটের কাছে খুনের উদ্দেশ্য আছে, আবার তার বিরুদ্ধে প্রমাণও আছে, তাহলে একেই আসামি বানিয়ে কেস ক্লোজ করে দেই। ডিএসপি রেগে বলে ঘটনার রাতে ভেঙ্কট গ্রামে ছিলই না, এসব জানাজানি হলে উল্টা কোর্ট আমাদেরকে বদনাম করবে, তাই তুমি চুপ করে থাকো। এদিকে মন্দিরে ভাস্কর আর আনন্দী তীব্র অপরাধ বোধে মনমরা হয়ে ভাবছে ওটুকু বাচ্চার সাথে এমন জঘন্য কাজ যে করেছে সে বেশি অপরাধী নাকি ভাস্কর যে মার্সির লাশ লুকিয়ে রেখেছে সে বেশি অপরাধী। ভাস্কর বলে এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি, যদি আমি মার্সির লাশ লুকিয়ে পুলিশে সারেন্ডার করি তাহলে মার্সির লাশ না পেলে ওরা আমাকে সাজা দিতে পারবে না, কিন্তু আমি এমন কিছুই করব না। আগে রাহুলের চিকিৎসার টাকা পাই, তারপর সব ঠিক করে দিব। কিছুক্ষণ পর ভাস্কর বাসায় ফিরতেই পাশের বাসার মালতি জিজ্ঞেস করে আপনার বাসার ফ্যানে কাজ করছে না নাকি? চাইলে আমি মিষ্টি ডাকতে পারি। এত কড়া রোদ, অথচ আনন্দী একটু পরপর এসে বারান্দায় দাঁড়াচ্ছে কেন? ভাস্করের তো প্রচুর ভয় হতে থাকে। তখনই এসআই কে আসতে দেখে আনন্দী ভয়ে কোনায় গিয়ে লুকায়। আসলে এসআই এর মা অসুস্থ, তাই সে ভাস্করকে থেরাপি দিতে বলছে। এসআই মাকে এ বাসায় আনার কথা বলতেই ভাস্কর দ্রুত তাকে দাঁড় করিয়ে মেশিন আর জেল
জেল নিয়ে বের হয়ে যায়। যাওয়ার সময় রেগে আনন্দীকে বলে সে যেন আর বাইরে না দাঁড়ায়। এসআই এর মাকে জেল দেওয়ার সময় এসআই তার স্ত্রীকে বলে ভেঙ্কার ধরা পড়লেও সে আসল আসামি না, তাই ডিএসপি কাউকেই ছুটি দিবে না। আমাদের সবাইকে এখন 24 ঘন্টা থানায় থাকতে হবে। এদিকে সুধার বাবা চন্দন এস্থারকে সুধার গায়েব হওয়ার পর তারা কোথায় কোথায় কার কার কাছে বিচার চেয়েছে তার লিস্ট দেখিয়ে বলে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা সুধাকে খুঁজে দেওয়ার আর্জি জানাইনি, কিন্তু কোনো লাভ হয়নি। এই পুলিশ কিছুই করবে না। তুমি তোমার মেয়েকে পাওয়ার আশাটা ভুলে যাও। সুধার পরে পবিত্রা নামের আরেকটা মেয়ে গায়েব হয়ে গিয়েছিল, পুলিশ তাকেও খুঁজতে পারেনি। তার বাবা মা তো কষ্টে শহর ছেড়ে চলে গেছে, তবে আমরা যেতে পারিনি, কারণ যদি সুধা ফিরে আসে তখন তো সে এ বাসাতেই আসবে। এসব শুনে এস্থার আরো ভেঙে পড়ে, তাই থানায় ছুটে এসে গৌতমকে বলে মার্সি তো আপনার মেয়ে কাইলের সাথেই পড়ে, দয়া করে ওকে খুঁজে দিন। গৌতম অসহায়ের মতো তাকিয়ে থাকে, কারণ সে চাইলেও কিছুই করতে পারবে না। ভাস্কর বাসায় ফিরে আনন্দীকে তখনও বারান্দায় দাঁড়াতে দেখে বিরক্ত হয়ে এসে বলে তোমার কারণে মালতী বারবার জিজ্ঞেস করছিল তুমি এত গরমে বারান্দায় কেন দাঁড়িয়ে আছো, আসলে তুমি চাচ্ছটা কি? আনন্দী প্রচন্ড রেগে বলে পুলিশ বাসায় কেন আসলো, তাকে বলনি যে পুরো শহর যাকে হন্যে হয়ে খুঁজছে সে আমাদের বাসায়? এই ভয়ে আমি এই ঘরে থাকতে পারছি না, আমি কি যে করব নিজেও বুঝতে পারছি না। এদের কথার মাঝে রাহুল আচমকাই বেহুশ হয়ে পড়ে। একদিকে মার্সির লাশের ভয় আর অপরদিকে রাহুলের চিন্তা। এই বয়সে এত মানসিক চাপ এরা কেউই সহ্য করতে পারছে না। গৌতমের বাসায় সে পুলিশ গ্রুপে মার্সির কেসের আপডেট দেখছিল। তখনই কায়েলের মা রেগে কায়েলকে জিজ্ঞেস করে তার এই পেন্সিল চিবানোর বদভ্যাসটা কবে থেকে হয়েছে। কায়েল বলে আরে মা, এটা তো মার্সির পেন্সিল, ও সবসময় পেন্সিল চিবোতো। রাতে এস্থারকে তার মা বলে সেদিন তুই মার্সিকে একা একা চার্চে যেতে না বললে এসব কিছুই হতো না। এস্থার প্রচন্ড রেগে বলে একটা ভালো মা কিভাবে হতে হয় সেই জ্ঞান তোমার থেকে অন্তত আমার নেওয়ার কোনো ইচ্ছা নেই। একটা মাতাল লোকের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটাকে তোমরা শেষ করে এখন জ্ঞান দিচ্ছ বলেই রেগে মা আর বাবাকে বের হতে বলে। মা তবুও মেয়েকে একা রেখে যেতে না চাইলে এস্থার তার বাবাকে বাদ দিয়ে ভাস্করকে বাবা বলে ডেকে এদেরকে বের করে দিতে বলে। তীব্র অপমানে এস্থারের বাবা আর মা চলে যায়। পরের দিন সকালে ভাস্করকে হাসপাতাল থেকে কল দিয়ে জানানো হয় যে সে 3 দিনের মধ্যেই টাকা পেয়ে যাবে। হঠাৎই লক্ষ্য করে ফ্রিজ থেকে পানি গড়িয়ে মেঝে ভিজে গেছে। প্রচন্ড ঘাবড়ে ফ্রিজ চেক করতেই দেখে ফ্রিজ তো বন্ধ হয়ে আছে। এই ফ্রিজ তাদের একমাত্র ভরসা, এটা কাজ করা বন্ধ হওয়া মানেই লাশ পচে গন্ধ বের হবে। তাই ভাস্কর দ্রুত মেকানিককে কল করে, কিন্তু মেকানিক জানায় সে কয়েকবারই পরেই আছে, 5 মিনিটের মধ্যেই চলে আসবে। ভাস্কর আর আনন্দী ভয়ে রীতিমতো কাঁপতে থাকে। তারা 5 মিনিটে এটুকু ঘরের মধ্যে লাশ কোথায় সরাবে? আনন্দী তো ভয়ে লাশে হাত দিবেই না, সে সোজা বের হয়ে যেতে চায়। তাদের পুরো দুনিয়া যেন ঘুরতে শুরু করে। কি করবে ভাবতে ভাবতেই মেকানিক এসে দরজা ধাক্কাতে শুরু করলে তারা আরো ভয় পেয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ভাস্কর দরজা খুললেই দেখা যায় লাশটা ফ্রিজে নেই, আর মেকানিক যেন ঘরের ভেতরে না আসে তাই সে ফ্রিজ একদম দরজার কাছেই নিয়ে এসেছে। মেকানিক কাজ করার সময় জিজ্ঞেস করে আপনি বলেছিলেন মেডিসিনের দোকান দিবেন, তার জন্য নাকি ফ্রিজ লাগবে, আমাকে বললেই আমি ফ্রিজের ব্যবস্থা করে দিব। ভাস্কর বলে ওসব পরে হবে, আগে বলো এই ফ্রিজের কি হবে। মেকানিক জিজ্ঞেস করে কোনো ভারী জিনিস রেখেছিলেন নাকি, এই জন্যই মনে হয় ফ্রিজের গ্যাস শেষ হয়ে গেছে। ভাস্করের হৃদয় ধুকপুক করতে থাকে। নিজেকে শান্ত করে বলে না, এমন কিছুই রাখিনি। মেকানিক জানায় কম্প্রেসারও বদলানো লাগবে। এখন সে যদি একা যায় তাহলে সন্ধ্যা হয়ে যাবে, আর তার সাথে ভাস্কর গেলে দুইজন দুই দোকানে গিয়ে জিনিস আনলেই অল্প কিছুক্ষণের মধ্যেই কাজ হয়ে যাবে। ভাস্কর এক প্রকার বাধ্য হয়ে মেকানিকের সাথে যায়, তবে যাওয়ার আগে আনন্দীকে বলে বারান্দায় না দাঁড়াতে, আর ভুলেও কাউকে যেন বাসায় ঢুকতে না দেয়। ভাস্কর চলে যেতেই আনন্দী একটা চেয়ারে ভয়ে কাচুমুচু হয়ে বসে। তখনই এস্থার কান্না করতে করতে আনন্দীকে খুঁজতে রান্নাঘরে এসে সেখানে বসেই অসহায়ের মতো কান্না করে বলে 3 দিন হলো মেয়েটা নিখোঁজ, পুলিশ কিছুই করছে না, আমি এখন কি করব? আনন্দী তাকে কোনো রকমের সান্ত্বনা দিয়ে বলে চলো এখান থেকে ওঠো, কিন্তু এস্থার পাগলের মতো কান্না করতেই থাকে। হঠাৎ আনন্দীর চোখ ভয়ে ছানা বড়া হয়ে যায়। সে দেখে এস্থারের হাতে উপর থেকে টপ টপ করে পানি পড়ছে। ভয়ে উপরে তাকাতেই দেখে এস্থারের মাথা বরাবর মার্সির লাশ রাখা। লাশের পা বেয়ে পানি পড়ছে। আরেক ফোঁটা পানি পড়লেই এস্থার যদি একবার উপরে তাকায় তাহলে সব শেষ। তাই আনন্দী
আনন্দে এস্থারকে টেনে ওঠাতে চায়। এস্থার কান্না করতে করতে বলে, সেদিন মার্সিকে একা না রেখে আপনার কাছে রেখে গেলে আমার মেয়েটা সুরক্ষিত থাকতো, সে আজ বেঁচে থাকতো, কেন ওকে একা রেখে চলে গেলাম। এই কথাটা আনন্দীকে যেন বিশাল এক ধাক্কা দেয়। তাকে এস্থার নিজের মা থেকেও বেশি বিশ্বাস করে, কিন্তু সে এস্থারকেই ধোকা দিচ্ছে। তীব্র অপরাধ বোধে সে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। উপর থেকে আরেক ফোঁটা পানি এস্থারের হাতে পড়তেই যাবে, তখনই ভাস্কার মেকানিককে নিয়ে ফিরে আসলে এস্থার দৌড়ে তার কাছে গিয়ে বলে, জানো বাবা, সেদিন আমার সাথে মার্সির রাগারাগি হয়েছিল। ও কি রাগ করে কোথাও চলে গেল নাকি? কেন যে ওকে একা রেখে গেলাম? মার্সির লাশের সত্য বের হওয়ার ভয়ে ভাস্কার এস্থারকে কোনো রকমে বুঝিয়ে তাকে তার বাসায় রেখে আসে। ভাস্কার ফিরে আসতেই আনন্দী ঘাবড়ে বলে, এস্থার কি সব দেখে ফেলো নাকি? মেকানিক আর চোখে তাকালে ভাস্কার জলদি গিয়ে আনন্দীকে চুপ করিয়ে দেয়। মেকানিক কাজ শেষ করে টাকা নিয়ে চলে যেতেই আনন্দী তীব্র অপরাধ বোধ নিয়ে বলে, আমরা এস্থারের সাথে অন্যায় করছি। মার্সিও আমাদের রাহুলের মতোই ছিল। ভাস্কার অসহায়ের মতো বলে, তোমাকে আর কতবার বোঝাবো, এখন আমাদের কাছে রাহুলের জীবনটাই বেশি গুরুত্বপূর্ণ। একবার টাকাটা পাই আর রাহুলের চিকিৎসা হোক, শুধুমাত্র সেই কয়দিন আমাকে একটু সাপোর্ট করো। আনন্দী চুপ করে দাঁড়িয়ে থাকে। গৌতম তখন আরেক কনস্টেবলকে নিয়ে হাসপাতালে আসলে নার্স জানায় তার রক্ত লাগবে, তাই গৌতম যেন এখনই ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে আসে। গৌতম ব্লাড ব্যাংকে আসলে নার্স তাকে রেজিস্টার দিয়ে ডোনারের সাথে যোগাযোগ করতে বলে। গৌতম ডোনারের সাথে কথা বলে কল কাটতেই হঠাৎ তার কি যেন একটা সন্দেহ হয়। দ্রুত রেজিস্টার অন করে বি নেগেটিভ ডোনারের জায়গায় ভাস্কারের নাম দেখে সে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, 60 বছরের পর তো কেউ আর রক্ত দিতে পারে না, তাহলে এখানে ভাস্কারের নাম দেওয়া কেন? নার্স জানায়, সেদিন এক প্রেগনেন্ট মহিলার আর্জেন্ট রক্তের দরকার ছিল, আর ভাস্কার স্যার এই হাসপাতালেই কাজ করত, তাই সেই রক্ত দেয়। গৌতম এবার ভাবনায় পড়ে যায়, কারণ ভাস্কার তার বয়ানে বলেছিল পূজার রাতে সে ড্রিঙ্কস করে ঘুমিয়ে যাওয়ায় আশেপাশে কোনো শব্দ শুনতে পারেনি। গৌতম নার্সকে জিজ্ঞেস করে, কেউ ড্রিঙ্কস করলে সর্বনিম্ন কত ঘন্টা পর তার রক্ত ডোনেট করতে পারবে? নার্স জানায় তাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। গৌতমের এবার ভাস্কারকেই সন্দেহ হয়, সে তার বয়ানে মিথ্যা কেন বলল। সেই রাতেই চলে আসে ভাস্কারের বাসায়। গৌতমকে এত রাতে আসতে দেখে দুইজনই বেশ ঘাবড়ে যায়। আনন্দে নিজেকে স্বাভাবিক রাখতে মেশিনে সেলাই করতে বসে। ভাস্কার নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। গৌতম ভাস্কারকে বলে, পূজার পরের দিন আপনি রক্ত দিয়েছিলেন, তার মানে তার আগের রাতে আপনি ড্রিঙ্কস করেননি, তাহলে মিথ্যা কেন বললেন? মার্সি আর সোলোমনের মৃত্যুর বিষয়ে আপনি কি লুকাচ্ছেন? আনন্দী ভয়ে সেলাই মেশিন বন্ধ করে দিতেই গৌতমের আর বুঝতে বাকি থাকে না সে ঠিক জায়গাতেই এসেছে। ভাস্কার ঘাবড়ে গৌতমকে বাসা থেকে বের হতে বলে। গৌতম বেসিনের নিচে অ্যাসিডের বোতল দেখে সেটা ভালো করে দেখতে গেলেই রাহুল আচমকাই পাশে তাক ধরতে গিয়ে তাক নিয়েই মেঝেতে বেহুশ হয়ে পড়ে। ভাস্কার আর আনন্দী রাহুলকে নিয়ে ব্যস্ত হয়ে গেলে গৌতমের নজর পড়ে তাকের নিচে, যেখানে রক্ত লাগানো। আসলে সেদিন রক্ত পরিষ্কার করার সময় মপারের কাপড় তাকের নিচে লাগায় রক্ত লেগে যায়, যেটা ভাস্কার লক্ষ্য করেনি। ভাস্কার আর আনন্দী রাহুলকে নিয়ে বের হয়ে গেলে গৌতম সেখানেই দাঁড়িয়ে থাকে। তাহলে কি এবার ভাস্কার ধরা পড়ে যাবে? রাহুলের চেক আপ করে ডক্টর বলে তার অবস্থা ভালো না, কিছু টেস্ট করাতে হবে আর কালকের মধ্যেই অপারেশন করতে হবে। এটা শুনে ভাস্কর স্তব্ধ হয়ে যায়। অপারেশন করতে গেলে তো অনেক টাকা লাগবে, সে এখন কি করবে? ভাস্কর টাকা জোগাড়ের জন্য পেনশনের টাকা ক্লেম করতে আসে, কিন্তু সেখানে সময় বাড়িয়ে আরো 10 দিন লাগবে জানিয়ে দেয়। জমি বেচতে চাইলে ব্রোকার জানায় 1.5 লাখের বেশি পাওয়া যাবে না। গৌতম কিছু একটা সন্দেহ করে ভাস্করের বাসার সামনে দিয়ে ঘুরঘুর করতে থাকে। ডিএসপির পরিবার নিয়ে ঘোরার কারণে ঠিক মতো ভাস্করের পরিবারের খোঁজ নিতেও পারে না। ভাস্কর পরিচিত সবার কাছ থেকে 12 লাখ টাকা জোগাড় করতে চায়, কিন্তু সব জায়গা থেকে 1.5 থেকে 2 লাখের বেশি কেউ দিতে রাজি হয় না। গৌতম কাউকে কল দিয়ে বলে, আমি যা যা চেয়েছি সব যেন আজকের মধ্যেই রেডি থাকে। পুলিশ সুধা আর তার বাবা চন্দনের কাছে গিয়ে ওয়ার্নিং দেয় যেন সে এস্থারের সাথে আর কোনো কথা না বলে। এস্থারের মেয়ে মার্সি আর তার মেয়ে সুধার কেস একদম আলাদা। গৌতম বাসায় আসলে কাইল অনেক আশা নিয়ে জিজ্ঞেস করে, তুমি কি মার্সিকে খুঁজে পেয়েছো? তুমি অন্য পুলিশদেরকে ধমক দাও না কেন? গৌতম আজ হতাশ হয়ে বলে, আমি কোনো সুপার কপ না মা, আমার উপরে অনেক বড় বড় অফিসার আছে, আমি আসলে সাধারণ এক ড্রাইভার। তাদের পরিবারে কাজ করা, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, এসবই আমার কাজ। সত্যি বলতে গেলে আমি তাদের চাকর। কাইল এসব বিশ্বাসই করতে চায় না, সেভাবে তার বাবা হয়তো মিথ্যা বলছে। মেয়ের মাসুম বিশ্বাসের
কাছে গৌতম চুপ হয়ে থাকে। টাকার চিন্তায় ভাস্কর ক্লান্ত হয়ে বাসায় ফিরতেই প্রাইভেট নম্বর থেকে তাকে কেউ কল করে। অপর পাশ থেকে একজন রোবোটিক কণ্ঠে বলে, নাতির অপারেশনের টাকা জোগাড় হয়ে গেছে। ভাস্কর অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কে? লোকটা বলে, গ্রামের যে মেয়ে উধাও হয়েছে তার লাশ তোমার বাসায়, সেটা আমি জানি। ভাস্কর প্রচুর ঘাবড়ে কল কেটে দেয়। সেই নম্বর থেকে আবারও কল আসে। ভাস্কর ভয়ে রিসিভ করতেই লোকটা বলে, তোমাকে আমি টাকা দিব, কিন্তু তোমাকে ওই লাশ গ্রাম থেকে অনেক দূরে নিয়ে পুড়িয়ে দিতে হবে। তখনই দরজার বাইরে শব্দ পেয়ে ভাস্কর কল কেটে চেক করতেই দেখে বাইরে কেউ নেই। নিচে একটা কাগজে মোড়ানো কিছু পড়ে আছে। ভাস্কর বাড়ির আশেপাশে উকি মেরে কাউকেই না দেখতে পেয়ে ভেতরে এসে কাগজ খুলে দেখে অনেকগুলো টাকার বান্ডিল। তখনই আনন্দে কল দিয়ে জিজ্ঞেস করে, টাকা কি জোগাড় হয়ে গেছে? ভাস্কর আমতা আমতা করে বলে, হয়ে যাবে। কল কাটার পরই সেই প্রাইভেট নম্বর থেকে আবারও কল আসে। কল রিসিভ করতেই লোকটা বলে, যখন তুমি বলেছিলে মার্সিকে চার্চের দিকে যেতে দেখেছো, আমার তখনই তোমাকে সন্দেহ হয়েছিল। আমি কে, কিভাবে আর কেনই বা কল দিচ্ছি এসব ভুলেও জানতে যেও না। তোমার হাতে বেশি সময় নেই, এই সিদ্ধান্ত এখন তোমার। ভাস্কর রাহুলকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। ফ্রিজের সামনে গিয়ে মাথা নিচু করে মার্সির কাছে ক্ষমা চেয়ে অঝরে কান্না করে বলে, আমাকে মাফ করে দাও মার্সি, তোমাকে আমি ন্যায় বিচার দিতে পারিনি। মেয়েকে হারিয়ে অ্যাস্থার নিঃশ্বের মতো মেঝেতে মার্সি ছবি নিয়ে শুয়ে কান্না করছে। ভাস্কর এসে তার কপালে হাত দিতেই দেখে তার অনেক জ্বর। জলদি রুমে এসে গ্লুকোজ গোলাতে গোলাতে তার সাথে ঘুমের ওষুধ মিশিয়ে নিয়ে আসে। এস্থার খেতে না চাইলেও ভাস্কর জোর করে সবটুকু পান করিয়ে দেয়। অনেকক্ষণ অপেক্ষার পর ভাস্কর এস্থারের রুমে এসে দেখে এস্থার সেখানে নেই। কোথায় গেল খুঁজতে খুঁজতে বাইরে এসে দেখে সে তাল মাতাল হয়ে রাস্তার দিকে হাঁটছে। হঠাৎই এস্থার মাথা ঘুরে পড়ে গেলে ভাস্কর দৌড়ে তাকে তুলে মালতির স্বামীর অটোতে ওঠায়। হাসপাতালে আনার পর ভাস্কর ডক্টরের কাছ থেকে শিওর হয়ে নেয় যে চিন্তার কোনো কারণ আছে কিনা। ডক্টর জানায় এস্থারে শুধুমাত্র রেস্টের দরকার। তাই মালতির স্বামীকে হাসপাতালের বাইরে বসিয়ে রেখে নিজের স্কুটি রেখে আর এক বাইকে লিফট নিয়ে রেন্টেকার থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে হাসপাতালের পেছনে এসে গাড়িটা পার্ক করে রাখে। এরপর সামনে থেকে তার স্কুটি নিয়ে বাসায় ফিরে ফ্রিজ থেকে মার্সির লাশ বের করে একটা ল্যাগেজে রাখে। সেই ল্যাগেজ স্কুটিতে নিয়ে বের হলেই মাঝপথে তার সাথে মার্সির টিউশন টিচার রাঘুর সাথে দেখা হয়ে যায়। রাঘু লিফট চাইলে ভাস্কর কোনো মতেই রাজি হয় না, কিন্তু রাঘু বলে, আমাকে সামনেই নামিয়ে দিয়েন। ভাস্কর বাধ্য হয়ে রাজি হলে রাঘু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, এই ল্যাগেজটা কিসের? ভাস্কর বেশ ঘাবড়ে বলে, এতে আমার স্ত্রীর কাপড় আর রাহুলের ওষুধ আছে। পথে রাঘু ভাস্করকে সান্ত্বনা দিয়ে বলে, বেশি চিন্তা করবেন না, আপনি এত মানুষের সেবা করেছেন, সেগুলোর পূর্ণ আপনি অবশ্যই পাবেন। রাহুল সুস্থ হয়ে যাবে। তা মার্সির কি খবর? মার্সির কথা শুনতেই ভাস্কর আমতা আমতা করে বলে, আমি আসলে এসব জানি না, পুলিশ হয়তো খুঁজে বের করবে। কথা ঘোরানোর জন্য রাঘু চাকরির কথা জিজ্ঞেস করে। ভয়ে ভাস্কর রীতিমতো ঘাবড়ে গেছে। রাঘু হঠাৎই ভাস্করকে স্কুটি থামিয়ে জিজ্ঞেস করে, আপনি কি কোনো শব্দ শুনছেন? এটা তো মার্সির ঘড়ির শব্দ, তাকে পড়ানোর সময় শুনেছিলাম। ভাস্করের মনে পড়ে ঘড়িটা তো মার্সির হাতেই ছিল। রাঘু যেন সব টের না পেয়ে যায়, এজন্য অনেক চিন্তা করে রাঘুকে ডেকে ল্যাগেজ দেখিয়ে বলে, শোনো তো এমনই শব্দ কিনা। রাঘু ভালো করে শুনে হ্যাঁ বলতেই ভাস্কর বলে, আরে এই ঘড়ি আমি মার্সি আর রাহুলকে গিফট করেছিলাম। রাহুলের ঘড়িটা তো ওই ব্যাগেই আছে। রাঘু সরল মনে তার কথা বিশ্বাস করে নেয়। ভাস্কর রাঘুকে এক মোড়ে নামিয়ে দিয়ে চলে যায়। গৌতম ভাস্করকে সেখান থেকে যেতে দেখে তার লোককে কল দিয়ে সকালে যেসব জিনিস চেয়েছিল সেগুলো আনতে বলে। এদিকে ভাস্কর তার ভাড়া করা গাড়িতে ল্যাগেজ তোলে, আর অন্যদিকে গৌতম ভাস্করের বাসায় গিয়ে লকের স্ক্রু খুলে সব জানালা লাগিয়ে সেই তাকের নিচে লেগে থাকা রক্তের স্যাম্পল নেয়। কাজ শেষে সবকিছু আগের মতো রেখে চুপচাপ বের হয়ে যায়। এদিকে ভাস্কর গাড়ি নিয়ে চলে আসে জঙ্গলে। চিতায় মার্সিকে শুইয়ে সেই লোককে ভিডিও কল দিয়ে দেখায়। চিতায় আগুন ধরিয়ে নিজের নাতনির মতো ভালোবাসার মার্সিকে এভাবে পুড়িয়ে দিতে ভাস্করের কলিজাটা ছিঁড়ে যেতে থাকে। তবুও সে চুপচাপ সব সহ্য করে নেয়। মানুষ এমনই স্বার্থপর, নিজের স্বার্থে টান পড়লে সে পারে না এমন কিছুই থাকে না। ভাস্কর বাসায় এসে খেয়াল করে তার একটা জানালা খোলা, কেউ ব্যাগে টাকা দিয়ে গেছে। বাকি টাকা পেয়ে ভাস্কর স্বস্তির নিঃশ্বাস ফেলে। সাথে সাথে হাসপাতালে গিয়ে টাকা জমা দিয়ে সব ফর্মালিটি পূরণ করে অপারেশন শুরু করে। বাইরে ভাস্কর আর আনন্দী টেনশনে বসে আছে। অপারেশন শেষে ডক্টর এসে জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে, কিছুক্ষণ পরে ক্যাবিনে দিয়ে যাবে। গৌতম কাজে যাওয়ার আগে রক্ত ম্যাচ করানোর জন্য
মার্সির শরীরের কোনো স্যাম্পল লাগবে, তাই কায়েলের ব্যাগ থেকে মার্সির কামড়ানো পেন্সিলটা নিয়ে নেয়। বের হওয়ার সময় কায়েল আবারও মার্সিকে খোঁজার কথা জিজ্ঞেস করলে গৌতম কোনো উত্তর না দিয়েই চলে যায়। গৌতমের স্ত্রী কায়েলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কায়েল তার বাবার সত্য বুঝতেই চায় না। তার নজরে তার বাবা একজন হিরো, সে কেন কারো চাকর হবে? গৌতম ফরেন্সিকের এক লোককে স্যাম্পল দিয়ে চেক করতে বলে থানায় আসতেই ডিএসপি রেগে জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? গৌতম মার্সির কেসের কথা বলতেই ডিএসপি রেগে বলে, তোমাকে ড্রাইভারের কাজে রেখেছি, এই জন্যই তোমার আমার পায়ে পড়ে থাকা উচিত, না হলে তো এতদিন মানুষের দরজায় দরজায় থালা নিয়ে ঘোরা লাগতো। তুমি কি সব ভুলে গেছো? আসলে একবার ডিএসপি গৌতমকে একটা মেয়ের প্রতি হওয়া অন্যায়ের কেসে সেই মেয়ে ভিকটিমকে মানে অঞ্জনা নামের একটা মেয়েকে নিরাপদে আদালতে নিয়ে যাওয়ার দায়িত্ব দেয়, কিন্তু মাঝপথে এক ট্রাক এসে তাদের অটোকে ধাক্কা দেয়। সেদিন ভাগ্যক্রমে গৌতম তো বেঁচে যায়, কিন্তু সেই ভিকটিম মেয়েটা মানে অঞ্জনা মারা যায়। আদালত থেকে অর্ডার ছিল মেয়েটাকে প্রোটেক্ট করার, আর কেসটা ছিল এক এমএলএ এর বিপক্ষে, তাই কেউ মেয়েটাকে সুরক্ষা দিতে রাজি হয় না, কারণ সবাই জানে এমএলএ অবশ্যই কিছু একটা করবে, এতে তাদের জানও যেতে পারে। তখনই ডিএসপি ইচ্ছা করে সত্যবাদী সহজ সরল গৌতমের ঘাড়ে সেই দায়িত্ব চাপিয়ে দেয়। ডিএসপি সবই জানতো গৌতম নির্দোষ আর মেয়েটাকে এমএলএ লোক মেরেছে। গৌতম বারবার বললেও সে তার কথা বিশ্বাস করে না, আর গৌতমকে উল্টা অপরাধী অনুভব করাতে সবসময় ইচ্ছা মতো অপমান করে আর তাকে নিচু দেখায়। গৌতম সব চুপ করে সহ্য করে বের হতে গেলেই দেখে বাইরে কায়েল আর তার স্ত্রী হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তার মানে তারা সব দেখে ফেলেছে। 18 ঘন্টা হয়ে গেছে, কিন্তু রাহুলের এখনো জ্ঞান ফেরেনি। ভাস্কর ডক্টরকে এর কারণ জিজ্ঞেস করলে ডক্টর বলে, আমরাও বুঝতে পারছি না, সাধারণত এই সময়ের মধ্যে জ্ঞান চলে আসে, কিন্তু কেউ কেউ 10 থেকে 12 দিন সময় নেয়। আসলে রাহুল কোমায় চলে গেছে। এত কিছুর পরও রাহুল কোমায় গেছে এটা শোনা মাত্রই ভাস্কর বাকরুদ্ধ হয়ে যায়। আনন্দে অঝরে কান্না করতে থাকে। ভাস্কর প্রচন্ড অসহায়ত্বে চিৎকার শুরু করে দেয়। ডক্টররা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ভাস্কর হুমকি দিয়ে বলে, যদি আমার রাহুলের কিছু হয়ে যায় তাহলে সবার নামে কেস করে দিব। ডক্টর সান্ত্বনা দিয়ে বলে, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখেন, আপনি কারোর সাথে অন্যায় করেননি, আপনার সাথেও অন্যায় হবে না। কিন্তু ভাস্করের মনে পড়ে মার্সির সাথে সে কত জঘন্য অন্যায় করেছে। তীব্র অপরাধ বোধে ভাস্কর হতবিহ্বল হয়ে মেঝেতে বসে পড়ে। তাহলে কি রাহুলকে তার পাপের সাজা ভুগতে হচ্ছে? জঙ্গলে এক লোক কাঠ কাটতে এসে হঠাৎ লক্ষ্য করে বেশ খানিকটা ছাই রাখা। ভালো করে তাকাতেই খেয়াল করে কারোর মাথার খুলি পড়ে আছে, কারোর লাশ পোড়ানো হয়েছে। এটা বুঝতে পেরে সে ভয়ে আটকে ওঠে। সে দ্রুত পুলিশে খবর দিলে গ্রামবাসী আর ফরেন্সিক টিম সেখানে চলে আসে। ফরেন্সিক অফিসাররা স্যাম্পল কালেক্ট করতে থাকে। এস্থার কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফেরার সময় এত ভিড় দেখে এগিয়ে আসতেই এক অফিসার বলে, দেখে মনে হচ্ছে 10 থেকে 12 বছরের বাচ্চার কঙ্কাল। এস্থারের মন ছটফট করতে থাকে। হাসপাতালের টিভিতে জঙ্গলে পাওয়া কঙ্কালের খবর বলতেই আনন্দী ভয়ে শক্ত হয়ে বসে থাকে। খবরে বলে পুলিশ সন্দেহ করছে এটা মার্সির কঙ্কাল। এস্থার বাসায় ফিরে যিশুর সামনে হাত জোর করে কান্না করে বলে, আমাকে সাহায্য করো, ওটা মার্সি হতেই পারে না, আমারই দোষ, কেন ওকে আমি ওই মাতালের সাথে একা ছাড়লাম। মেয়ের সামনে অপমানিত হয়ে গৌতম রুমে চুপ করে বসে আছে। স্ত্রী এসে বলে, কায়েল মানতে চাচ্ছিল না, তাই তাকে দেখাতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওখানে যে এমন কিছু হবে তা আমি বুঝতে পারিনি। সে তোমার সিনিয়র আর যাই হোক, এভাবে কেন কথা বলল? তার মধ্যে কি মনুষ্যত্ব নেই? গৌতম বলে, পুলিশে এমনই হয়, সিনিয়ররা জুনিয়রদের যা খুশি তাই বলতে পারে। এদিকে ভাস্কর ছাদে দাঁড়িয়ে স্মোক করতে করতে রাহুলের কথাই ভাবছে। হঠাৎ লক্ষ্য করে এস্থার রেলিং এর উপর দাঁড়ানো। দৌড়ে গিয়ে তাকে হ্যাচকা টান দিয়ে নিচে নামায়। এস্থার অসহায়ের মতো কান্না করতে করতে বলে, আমার জন্য আমার মেয়েটা গায়েব হয়ে গেছে। সবাই বলছে ওই কঙ্কাল নাকি মার্সির, সব আমার দোষ। না ভালো স্ত্রী হতে পেরেছি আর না ভালো মা। সেদিন চার্চে আমি না গেলেই হতো। ভাগ্য কেমন, ওকে সবশেষ আপনিই দেখেছিলেন। এস্থারকে এভাবে কান্না করতে দেখে ভাস্করের অপরাধ বোধ আরো তীব্র হয়, কিন্তু তবুও সে চুপ করে থাকে। হাসপাতালের ভাস্কর আর আনন্দী সারা দিন রাহুলের পাশেই বসে থাকে, কিন্তু রাহুলের জ্ঞান ফেরার কোনো লক্ষণই নেই। ডক্টর বলে, আমরা বুঝতে পারছি না যে অপারেশন সাকসেস হওয়ার পরও কেন এমন হচ্ছে, কারণ যে কয়টা অপারেশন করেছি একটাতেও এমন হয়নি। আপনারা ওকে বাসায় নিয়ে যেতে পারেন, হাসপাতালে রেখে কোনো লাভ হচ্ছে না। তাই রাহুলকে এবার বাসায় নিয়ে আসা হয়। এস্থারের মনে পড়ে সে কথা দিয়েছিল যে যাই বলুক না কেন
সে সবসময় রাহুলের খেয়াল রাখবে, কিন্তু সে একবারও হাসপাতালে যেতে পারেনি। এস্থার দোয়া পড়ে রাহুলের মাথায় হাত বুলিয়ে মার্সির জন্য জমানো কিছু টাকা রাহুলের চিকিৎসার জন্য ভাস্করকে দেয়। ভাগ্যের কি নির্মম পরিহাস! ভাস্কর মার্সির লাশকে লুকিয়ে এস্থারকে ধোঁকা দিল, আর সেই এস্থারই এখন ভাস্করকে রাহুলের জীবন বাঁচাতে সাহায্য করছে। ভাস্কর টাকা নিতে না চাইলেও এস্থার বলে, এত বছর ধরে আপনি আমার খেয়াল রেখেছেন, আমাকে বাবার মতো আগলে রেখেছেন, টাকাটা আপনার উপকারে আসলে আমার শান্তি লাগবে। মার্সি চার্চে রাহুলের জন্য দোয়া চেয়েছিল, এই নেন সেই কার্ড বলেই এস্থার চলে যায়। তীব্র অপরাধবোধ আর মানসিক যন্ত্রণায় ভাস্করের ভিতরটা দুমড়ে মুচড়ে ওঠে। গৌতম আলমারি থেকে কাপড় নিতে গিয়ে একটা মাফলার পায়। মাফলারটা গৌতমকে সেই মেয়ে মানে অঞ্জনা দিয়েছিল, যাকে কোর্টে নেওয়ার দায়িত্ব গৌতমকে দেওয়া হয়েছিল। অঞ্জনা গৌতমকে বড় ভাই বলে ডেকেছিল, কিন্তু গৌতম তাকে রক্ষা করতে পারেনি। সেই অপরাধ বোধ আজও তাকে কুড়ে কুড়ে খায়। এদিকে ভাস্কর নিজের উপরই প্রচন্ড রেগে কাঁচি চোখের নিচে ধরে ফুটা করতে থাকে। আনন্দী দৌড়ে এসে তাকে আটকায়। হাতের রক্ত পরিষ্কার করা শুরু করলেও ভাস্করের অবচেতন মন বলে, সে যতই ধুয়ে ফেলুক না কেন এই রক্ত যাবে না, কারণ তার হাতে মার্সির প্রতি অন্যায়ের রক্ত লেগে আছে। এস্থারকে যত দেখে ততই তার মধ্যে অনুশোচনা আর অনুতাপ বাড়তে থাকে। মার্সির মৃত্যুর সত্য লুকানোর অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খায়। একদিন আনন্দীকে বলে, আমি আর পারছি না। এস্থার যখন টাকা দিচ্ছিল মনে হচ্ছিল তার বিনিময়ে সে তার মেয়ের লাশ চাচ্ছে, চলো আমরা অন্য কোথাও চলে যাই। আনন্দী বলে, কিন্তু আমাদের বাসা তো এখনো কমপ্লিট হয়নি। ভাস্কর বলে, পেনশনের টাকা আসলেই 3 থেকে 4 দিনের মধ্যেই ফ্লোর ঢালাই হয়ে যাবে, আমরা তখনই চলে যাব। ভাস্কর জঙ্গলে দাঁড়িয়ে স্মোক করছিল। হঠাৎ জ্যাকি ভেতরের দিকে দৌড় মারতেই ভাস্কর তার পিছু পিছু গিয়ে দেখে স্ট্রেচারে একটা লাশ। মুখে কাপড় সরাতেই তার মৃত মেয়ের লাশ দেখা যায়। সেলভি বলে, বাবা আমার ছেলে রাহুলকে বাঁচাও প্লিজ। ভাস্কর ভয়ে পেছনে সরে গেলে এস্থারের সাথে তার জোরে ধাক্কা লাগে। এস্থার বলে, আমার মেয়েকে বাঁচাও বাবা। ভয়ানক এই দুঃস্বপ্ন দেখে ভাস্কর লাফিয়ে ওঠে। গৌতম ইউনিফর্ম ছাড়া থানায় আসলে ডিএসপি অন্যান্য পুলিশদেরকে ছাড়ি দেয় যে এখনো কেউ মার্সির কেসের কোনো ক্লু কেন পায়নি। তখনই গৌতমকে ফরেন্সিক অফিস থেকে কল দিয়ে জানায় তার দেওয়া 2টা স্যাম্পলই ম্যাচ হয়ে গেছে। তার মানে সে শিওর হয়ে যায় ভাস্করের বাসায় মার্সির রক্ত ছিল। গৌতম খেয়াল করে ভাস্কর থানায় আসছে। গৌতম ভাস্করের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? ভাস্কর বলে, আমি সত্য বলতে চাই, মার্সি আসলে গায়েব হয়নি, সে মারা গেছে। আমি অনেক বড় এক পাপ করে ফেলেছি, সেটাই স্বীকার করতে যাচ্ছি। গৌতম ভাস্করকে সাইডে নিয়ে আসলে ভাস্কর বলে, সেদিন মন্দির থেকে ফেরার পথে সোলেমন মার্সিকে আহত অবস্থায় আমার কাছে নিয়ে আসে। কেউ মার্সির সাথে অন্যায় করেছিল, আমি অনেকবার সত্য বলার চেষ্টা করেছি। সোলেমানকেও বলেছিলাম মার্সিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু লোকে কি বলবে সেই ভয়ে নিতে দেইনি। আমি অনেক চেষ্টা করেছিলাম, সিপিআরও দিয়েছিলাম, কিন্তু মার্সিকে বাঁচাতে পারিনি। এটা সহ্য করতে না পেরে সোলেমন নিজেকে শেষ করে দেয়। যদি আমি এই কথা আগেই বলে দিতাম তাহলে কি কেউ আমাকে বিশ্বাস করত? রাহুলের অপারেশনের টাকার দরকার ছিল, পুলিশ কেস হয়ে গেলে পেনশনের টাকা পেতাম না। নিরুপায় হয়ে আমাকে চুপ থাকতে হয়েছে, কিন্তু রাহুল এখনো ঠিক হয়নি। এস্থারকে দেখে আমি আর চুপ থাকতে পারছি না, আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। এখন চুপ থাকার আর কোনো মানেই হয় না, তাই আমি আজ সব সত্য বলবো। গৌতম সব শোনার পর নিজের সেই কেসের কথা মনে করে। গৌতম ডিএসপি কে বারবার বলেছিল ওই মেয়েকে এমএলএ লোকেরা মেরেছে, কিন্তু সব সত্য জেনেও ডিএসপি স্বীকার করে না, উল্টা গৌতমকে দায়ী করে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। ভাস্কর থানার ভিতরে সারেন্ডার করতে যেতে চাইলে গৌতম বলে, কি মনে হয় আপনি সত্যি বললে সব ঠিক হয়ে যাবে? এরা তো কেস ক্লোজ করতে ব্যস্ত, আপনি এখন সত্য বললে আপনার মনে হয়তো শান্তি পাবেন, কিন্তু এরা আপনাকে বলির বকরা বানিয়ে আপনাকে আসামি বানিয়ে কেস ক্লোজ করে দিবে। কিন্তু তাতে কি মার্সি ন্যায় পাবে? আরো 3টা মেয়ে মিসিং হয়েছে, তাদের কি হবে? আসল অপরাধী এখনো সবার আড়ালে আছে। আমারও একটা মেয়ে আছে, আমি সবাইকে নিরাপদ করতে চাই। আসল অপরাধীকে ধরতে হবে, আর আমাদের সিস্টেম যদি কোনো সমস্যায় পড়ে ওরা যে কোনো নির্দোষকে খুব ভালোভাবেই ফাঁসাতে পারে, যেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আপনি যদি এরপরও থানায় যেতে চান তো যেতে পারেন। ভাস্কর চুপ করে দাঁড়িয়ে থাকে। গৌতম জিজ্ঞেস করে, খুনি কে হতে পারে? আপনার কোনো ধারণা আছে? ভাস্কর বলে, তার সাথে আমার ফোনে কথা হয়েছিল, মনে হচ্ছিল না সেটা খুনির সত্যিকারের আওয়াজ। গৌতম তার এক আইটি এক্সপার্ট বন্ধুর সাথে কথা বলে ভাস্করকে 3টার দিকে দেখা করতে বলে। আনন্দে এসব জানতে পারলে ভাস্করকে ঝাড়ি দেয় যে সে এসব কেন করতে গেল, কারণ রাহুল আর তার তো ভাস্কর ছাড়া কেউ নেই। ভাস্কর বলে, অপারেশন হওয়ার পরও রাহুল ঠিক হলো না কেন?
আমার পাপের জন্য। আমরা পুরো দুনিয়াকে ধোকা দিতে পারবো, কিন্তু নিজেকে কিভাবে ধোকা দিব? দিন শেষে আয়নায় নিজেকে কিভাবে দেখবো? আনন্দী বলে, দেখেছো, রাহুল একটা জীবন্ত লাশ। আমাদের দুজনের এখন তোমাকে দরকার, আর আমরা তো সবকিছু ওর জন্যই করেছি। ও এখন পুরোপুরি সুস্থ হয়নি, তাহলে কেন এসব করছো? ভাস্কর বলে, নিজের অপরাধ বোধ দূর করতে আর মার্সিকে ন্যায় দিতে করছি। গৌতমের সাথে যাওয়ার পর ভাস্কর জানায়, মার্সির জামা থেকে স্পিরিটের গন্ধ বের হচ্ছিল, যেমনটা অপারেশনের সময় ব্যবহার করা হয়। অনেকেই ওই স্পিরিট দিয়ে নেশা করে, খুনিও মনে হয় স্পিরিটের নেশা করে। গৌতম তার বন্ধুর বাসায় গিয়ে সেই প্রাইভেট নম্বর ট্র্যাক করলে জানতে পারে এই নম্বর কোন প্রিন্সি নামের মেয়ের নামে রেজিস্টার করা। ঠিকানা নিয়ে সেই বাসায় গেলে বাড়ির মালিক জানায়, প্রিন্সি 2 বছর আগে এখানে ভাড়া থাকতো, স্টুডেন্ট ছিল, তাই পরে হোস্টেলে থাকবে বলে চলে যায়। গৌতমরা কলেজ হোস্টেলে গেলে জানতে পারে 3য় সেমিস্টারের পর প্রিন্সি সেখান থেকে চলে গিয়েছিল। একজন প্রায় তার সাথে দেখা করতে আসতো। রেজিস্টার খাতা চেক করে দেখে সেই লোকের নাম অ্যান্টন। ভাস্কর বলে, এই নামে গ্রামের কাউকে সে চেনেই না। চার্চের ফাদার স্যামুয়েলকে জিজ্ঞেস করলে হয়তো এই অ্যান্টনের বিষয়ে জানা যাবে। গৌতম আর ভাস্কর স্যামুয়েলের কাছে আসলে গৌতম মার্সি কেসের কথা বলতে বলতে যখনই প্রিন্সির নাম বলতে যাবে তখনই এক স্টাফ কিছু ডকুমেন্টে সাইন করানোর জন্য আসে। স্যামুয়েল সেই কাগজে সাইন করে দিলে গৌতম আর ভাস্কর খেয়াল করে স্যামুয়েলের পুরো নাম অ্যান্টন স্যামুয়েল। গৌতম এবার একদম চুপ হয়ে যায়। স্যামুয়েল জিজ্ঞেস করে, আপনারা কি যেন বলছিলেন? ভাস্কর জিজ্ঞেস করে, সেদিন এক দম্পতিকে আমার বাসায় নিয়ে গিয়েছিলেন যাদের মেয়ে মিসিং, ওরা কি খ্রিস্টান নাকি? স্যামুয়েল বলে, না, কিন্তু মেয়েটা আমাদের সানডে ক্লাসে আসতো। গৌতম জিজ্ঞেস করে, আপনি কত বছর ধরে এখানে আছেন? চালাক স্যামুয়েল বলে, আপনারা মনে হয় আমার তদন্ত করতে এসেছেন, যা জানতে চান সরাসরি প্রশ্ন করতে পারেন। গৌতম সোজাসুজি বলে, প্রিন্সি নামের এক মেয়ের নম্বর পাওয়া গেছে, কিন্তু সে এখন গায়েব হয়ে গেছে। আমার মনে হচ্ছে তার নম্বর অন্য কেউ ব্যবহার করছে। তখনই স্যামুয়েলের আরেকটা ফোনে কল আসে, যেটা তার ড্রয়ারে রাখা। স্যামুয়েল বেশ ঘাবড়ে কলটা কেটে দেয়। গৌতম বিষয়টা লক্ষ্য করলে স্যামুয়েল বলে, এখানে আসার আগে স্যামুয়েল শহরের চার্চের প্যাস্টর ছিল। প্রিন্সি সেই চার্চেরই সদস্য ছিল। সে আমার কাছে পড়ালেখার জন্য অনুরোধ করেছিল। তার বাবা মা ভালো ছিল না, তার খেয়াল রাখতো না, তাই আমি তাকে কলেজে ভর্তি করিয়ে দেই, আর যখনই সময় পেতাম তাকে দেখতে যেতাম। প্রিন্সি আসলে মারা গেছে। 2 বছর আগে এক উৎসবের জন্য গ্রামে গিয়েছিল, কিন্তু সে হঠাৎই গায়েব হয়ে যায়। 4 থেকে 5 দিন পর তার লাশ পাওয়া যায়। গৌতম জিজ্ঞেস করে, আপনি কি 2টা ফোন ব্যবহার করেন? স্যামুয়েল বলে, হ্যাঁ, একটা অফিসিয়াল আর একটা শুধু চার্চের কাজে ব্যবহার করি। বের হওয়ার সময় ভাস্কর কিছু একটা দেখে থেমে যায়। গৌতম স্যামুয়েলের সাথে বাচ্চাদের গ্রুপ ছবি দেখে। ভাস্কর গৌতমকে ডেকে দেখায় সেখানে অনেকগুলো স্পিরিটের বোতল রাখা। গৌতম সোজা গিয়ে স্যামুয়েলের গলা চেপে জিজ্ঞেস করে, বল, বাকি মেয়েরা কোথায়? ভাস্কর স্পিরিট দেখালে স্যামুয়েল বলে, কয়দিন ধরে ঘুম আসছে না, তাই একজনের পরামর্শে এটা খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে। সত্যি বলছি, আমি কিছুই করিনি। যেদিন মার্সি উধাও হয় সেদিন আমি এই চার্চেই ছিলাম। তুমি যে কাউকে জিজ্ঞেস করলে তারা এটাই বলবে। গৌতম তাকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করে, তাহলে এই গ্রুপ ছবিটা কবে? স্যামুয়েল জানায়, স্কুলের বাচ্চারা প্রতি বছর গ্রুপ ছবি তোলে। ভাস্কর জিজ্ঞেস করে, এই স্পিরিটের বোতল তুমি কোথায় পেয়েছো? এই গ্রামে এগুলো কে কে ব্যবহার করে? স্যামুয়েল জানায়, এক সাপ্লায়ার দিয়ে যায়, আর সেদিন চার্চের সামনে থেকে আমি একজনকে দৌড়াতে দেখেছি। সেদিন গুরুত্ব দেইনি, কিন্তু এখন মনে পড়ছে সে আর কেউ নয়, বরং টিউশনি টিচার রাঘু ছিল, যে মার্সিকে পড়াতো। আমাকে স্পিরিটের সাপ্লাইও সেই দিত। স্পিরিট দেওয়ার বদলে সে আমার কাছে চাকরির জন্য অনুরোধ করেছিল। আমি কথা দিয়েছিলাম, কিন্তু চার্চে তার চাকরি হয়নি। আমি যদি তার কমপ্লেন করতাম তাহলে আমার স্পিরিটের নেশার কথা সবাই জেনে যেত। কেউ আমাকে আর সম্মান করতো না, তাই আমি কাউকেই বলিনি। গৌতম থানায় এসে সব ইন্সপেক্টরকে বলে দেয়। সাথে সাথেই রাঘুকে পুলিশ ধরে নিয়ে আসে। ইন্সপেক্টর ডিএসপি কে কল দিয়ে জানায়, মার্সির ব্যবহৃত কিছু জিনিস রাঘুর বাসায় পাওয়া গেছে। রাঘুর ফোনে মার্সির ছবিতে ভরা। এর আগে বাকি যেসব মেয়েরা মিসিং হয়েছে তাদের স্কুলেও রাঘুই টিচার ছিল। টিউশনিতে রাঘু সবসময় মার্সিকে নানা বাহানায় স্পর্শ করত। মার্সির অগোচরে তার ছবিও তুলত। রাঘুর অপরাধের কথা জানতে পারলে মিডিয়া আর গ্রামবাসী থানায় এসে প্রতিবাদ শুরু করে দেয়। ডিএসপি এসে এসপি কে অর্ডার দেয় রাঘুর স্টেটমেন্ট নিয়ে কালই আদালতে তাকে চালান দিতে হবে। এসপি বাইরে এসে মিসিং মেয়েদের বাবা মায়েদেরকে জানায় রাঘু স্বীকার করেছে সে এই জঘন্য অপরাধগুলো করেছে, কিন্তু কিভাবে কি করেছে সেটা আদালতে রিমান্ড দিলে তারপর জানতে পারবে। এস্থার এই কথা শুনে অসহায়ের মতো ভাস্করের দিকে তাকায়। এস্থারের মন কিছুতেই মানতে চায় না। গ্রামবাসী প্রচন্ড রাগ আর ঘৃণায় রাঘুর বাসার সবকিছু ভাঙচুর করে। রাঘুকে নিয়ে কানাঘুষা চলতে থাকে। এক প্রতিবেশী বলে, না জানি মেয়েদের সাথে সে কত অন্যায় করেছে। এস্থার পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে, মার্সির কিছুই হয়নি, হয়তো মায়ের মন, তাই সে কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছে না। গৌতমের বাসা কমপ্লিট হলে সে রাহুলকে নিয়ে চলে আসে। আসার সময় এস্থার
অনেক কান্না করে বলে, আপনারাও আমাকে একা ছেড়ে চলে যাচ্ছেন? ভাস্কর বলে, রাহুলকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় উঠাতে দোতলা থেকে উঠাতে নামাতে অনেক সমস্যা হয়, আর বাসা তো কাছেই, আমরা যাওয়া আসা করবো, তোমার মন চাইলে চলে এসো। নতুন বাসায় এসে আনন্দী আফসোস করে বলে, এস্থারকে দেখে অনেক খারাপ লাগে। ও এখনো বিশ্বাস করে যে মার্সি ফিরে আসবে। কায়েল মন খারাপ করে বসে আছে দেখে গৌতম তাকে বুঝিয়ে বলে, আমি সাধারণ এক ড্রাইভার, আমার কাজ কেস সলভ করা না, যারা কেস সলভ করে তাদের পরিবার আর বাচ্চাদের খেয়াল রাখা। কায়েল বলে, কিন্তু তোমার ওই সিনিয়র তোমার সাথে এভাবে কেন কথা বলবে? সে কি তোমাকে রোজ এভাবেই বকা দেয়? আর তুমি তারপরও কিভাবে এত হাসি খুশি থাকো? গৌতমের স্ত্রী কায়েলকে ভিতরে পাঠিয়ে গৌতমকে জিজ্ঞেস করে, ডিএসপি কে বলেছো যে তুমি এই কেসে সাহায্য করেছো? গৌতম বলে, কনস্টেবল রাথিরামকে তো বলেছি। এদিকে এস্থার ভাস্করের বাসায় এসে বলে, আমার কিছু কথা বলার আছে। গৌতম থানায় এসে রাথিরামকে জিজ্ঞেস করে, ডিএসপি স্যারকে বলেছিলে? রাথিরাম বলে, ইন্সপেক্টর সব জানে, সেই জানিয়ে দিবে। এস্থার ভাস্করকে বলে, সেদিন পুলিশকে মিথ্যা বলেছিলাম, আমি মার্সিকে ওই রাতে চার্চে ডাকিনি। কায়েল এবং মার্সি একই বয়সের, তাই মার্সির জায়গায় যদি কায়েল হতো, এটা ভেবেই গৌতম চুপচাপ বসতে পারে না। তাই রাঘুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, মাসুম বাচ্চারা তোমার কি এমন ক্ষতি করেছিল যে ওদেরকে কিডন্যাপ করতে আর তাদের সাথে এত জঘন্য পাপ করতে তোমার হৃদয় কাঁপেনি? এস্থার জানায়, সেদিন মার্সির সাথে আমার ঝগড়া হয়েছিল, ও আমার উপর অনেক রেগেছিল, কারণ মার্সি আমার একটা গোপন কথা জেনে গিয়েছিল। রাঘু গৌতমকে বলে, আমার পক্ষে মার্সির সাথে এমন অন্যায় করা অসম্ভব। এস্থার ভাস্করকে জানায়, মার্সি জেনে গিয়েছিল আমি আর রাঘু একে অপরকে ভালোবাসতাম। আসলে বিয়ের আগে এস্থার আর রাঘু একে অপরকে অনেক ভালোবাসতো, কিন্তু রাঘু নিচু গোত্রের হওয়ায় এস্থারের পরিবার রাজি ছিল না, তাই দুজন পালিয়ে বিয়ে করে অন্য এক গ্রামে সংসার পাতে। নতুন সংসারের 2 দিন হতেই এস্থারের বাবা দলবল নিয়ে এসে রাঘুকে অনেক মেরে এস্থারকে নিয়ে যায়। তারপর থেকে এস্থার রাঘু সম্পর্কে আর কিছুই জানতো না। এস্থারকে জোর করে সোলেমন নেশাখোর জানার পরও তার সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। সোলেমন নেশা করে রোজ এস্থারকে মারত, এস্থারের জীবনকে একদম নরক বানিয়ে দিয়েছিল। নির্ভয় হয়ে সোলেমনকে সে তার স্বামী হিসেবে মেনে নেয়, কিন্তু ওই বিষণ্ণ জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে সে কয়েকবার নিজেকে শেষ করার চেষ্টাও করে, কিন্তু যখনই জানতে পারে যে সে প্রেগনেন্ট, তাই সিদ্ধান্ত নেয় সে তার মেয়ের জন্য বেঁচে থাকবে। একদিন সোলেমন অনেক নেশা করে অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জানতে পারে সোলেমন কখনোই বাবা হতে পারবে না। মার্সি তখনই বুঝে যায় এই বাচ্চা আসলে রাঘুর বাচ্চা। ভয়ে এস্থার চুপ করে থাকে। রাঘু ও গৌতমকে সব সত্য বলে দেয়, মার্সি আসলে রাঘুরই মেয়ে। বহু বছর পর রাঘুর সাথে একদিন মার্সির দেখা হয়। দুজনের মধ্যে স্বাভাবিক কথাবার্তাই হচ্ছিল, কিন্তু এস্থার রাঘুকে জানায় না যে মার্সি রাঘুর মেয়ে। তবুও না জানি কিভাবে রাঘু জেনে যায় যে মার্সি তার মেয়ে, তাই সে এস্থারকে বলে তার সাথে পালিয়ে যেতে, কিন্তু মান সম্মান আর মার্সির কথা ভেবে এস্থার রাজি হয় না। রাঘু বলে, তাহলে মার্সিকে আমাকে দিয়ে দাও, আমার মেয়েকে আমি ওই মাতালের ভরসায় ছাড়বো না। এস্থার কোনো মতেই রাজি হয় না, তাই রাঘু সিদ্ধান্ত নেয় সে এই গ্রামেই থেকে যাবে, যেন মেয়ের সাথে অনেক সময় কাটাতে পারে। আসলে রাঘু মার্সির ছবি কোনো খারাপ উদ্দেশ্যে নিত না, বরং এক অসহায় বাবা তার মেয়েকে প্রাণ ভরে দেখার জন্য ছবি তুলত। কোনো খারাপ উদ্দেশ্যে তাকে স্পর্শ করত না, বরং মেয়েকে তার ভালো রেজাল্টের জন্য শাবাশি দিত। রাঘু অনেকবার চেয়েছিল মার্সিকে সত্য জানাবে, কিন্তু মার্সি কিভাবে রিয়াক্ট করবে বুঝতে না পেরে আর জানায়নি। আর গ্রামবাসী জানতে পারলে তারাও এস্থার আর মার্সিকে শান্তিতে থাকতে দিত না। কিন্তু একদিন এস্থার এসে রাঘুকে টিউশনের ফি দিতে চায়। রাঘু মানা করলে এস্থার জোর করে বলে, মার্সি সোলোমনের মেয়ে আর তুমি ওর টিচার, তাই ফ্রিতে পড়ানোর কোনো দরকার নেই। রাঘু রেগে বলে, অন্য কাউকে আমার মেয়ের বাবা বলবে না। এস্থার আর কিছু না শুনে বাইরে এসে দেখে মার্সি দাঁড়ানো। সে সব কথা শুনে ফেলেছে। সেদিন থেকেই মার্সি এস্থারের সাথে কথা বলা বন্ধ করে দেয়। সে মানতেই পারে না সোলেমন তার বাবা না। এস্থার তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু মার্সি কোনো কথাই বলতে চায় না। মার্সি বলে, ভেবেছিলাম বাবা অনেক খারাপ, কিন্তু তুমি তো তার থেকেও জঘন্য। মেয়ের মুখে এমন কথা শুনে এস্থার চুপচাপ চার্চে চলে যায়। রাঘু এস্থারকে বোঝানোর চেষ্টা করে যে তারা মার্সিকে নিয়ে এখান থেকে চলে যাবে, কিন্তু এস্থার বারণ করে বলে, তুমি চলে যাও, আর তুমি খবরদার মার্সির আশেপাশেও ঘেসবে না। গৌতম জিজ্ঞেস করে, তাহলে তুমি এই জঘন্য পাপের কথা কেন স্বীকার করলে? আসলে রাঘুকে এই একই প্রশ্ন ইন্সপেক্টরও করেছিল যে সেদিন রাতে কি হয়েছিল। রাঘু জানায় সে বুঝে গিয়েছিল এস্থারের সাথে কথা বলে কিছুই হবে না, তাই সে সরাসরি এস্থারের বাসায় মার্সির সাথে কথা বলতে যায়। তখনই সোলেমন রাঘুকে দেখে ভাবে সে হয়তো মার্সির সাথে খারাপ কাজ করেছে, তাই রেগে বলে, সব তোর জন্য হয়েছে বলেই রাঘুকে মারতে শুরু করে। হাতাহাতির এক পর্যায়ে ধাক্কা খেয়ে সোলেমন
সোলেমন দোতলার বারান্দা থেকে নিচে পড়ে মারা যায়। ভয়ে রাঘু পালিয়ে যায়। একথা জানার পর এসপি বলে, তুই আর এস্থার তোদের পথের কাটা সোলেমনকে মেরে ফেলেছিস। রাঘু হতভম্ব হয়ে বলে, এস্থার এসবের কিছুই জানে না। কিন্তু ইন্সপেক্টর বিশ্বাস করতে চায় না। রাঘুকে সোলেমন, মার্সি আর বাকি মেয়েদের খুনি বলে রিপোর্ট করতে চায়। রাঘু স্বীকার করে যে সে যেই স্কুলে জয়েন করেছে সেখানের মেয়েরাই মিসিং হয়েছে, কিন্তু রাঘুর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। ইন্সপেক্টর মিডিয়াদেরকে জানিয়ে দিতে বলে রাঘু এস্থারের সাথে থাকার জন্যই দুজনে মিলে সোলেমন আর মার্সিকে মেরে ফেলেছে। রাঘু এস্থারকে বাঁচাতেই এত জঘন্য মিথ্যা অপবাদ স্বীকার করে নেয়। রাঘু গৌতমকে জিজ্ঞেস করে, কিন্তু আপনি যা বললেন সেই অন্যায় কাজ কে করেছে, শুধু একটা বার আমাকে তার নাম বলেন। গৌতম কোনো উত্তর না দিয়ে চলে যায়, কারণ আইন আবারও এক নির্দোষকে বলির বকরা বানিয়ে দিয়েছে। গৌতম ভাস্করকে জানায় রাঘু আসলে নির্দোষ, অপরাধটা অন্য কেউ করেছে। ভাস্কর বলে, তার মানে আসল অপরাধী এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। গৌতম বলে, নিরপরাধ শাস্তি পেলে আসল অপরাধীর সাহস আরো বেড়ে যাবে, সে আরো মেয়েদের সাথে অন্যায় করবে। আমরা কিছু একটা মিস করছি। গৌতম কিছু একটা মনে করার চেষ্টা করে হঠাৎই ভাস্করকে বলে, একটা লুপ খুঁজে পেয়েছি, সত্যটা জেনে তারপরেই অ্যাকশন নিব। বলেই স্যামুয়েলের কাছে গিয়ে জিজ্ঞেস করে, সেদিন বলেছিলেন প্রিন্সির বাবা মায়ের সম্পর্ক ঠিক ছিল না। স্যামুয়েল বলে, শুনেছিলাম প্রিন্সির মায়ের একটা বয়ফ্রেন্ড ছিল আর প্রিন্সি তার সন্তান ছিল। এটা প্রিন্সির বাবা জেনে গেলে তাদেরকে ছেড়ে চলে যায়। গৌতম সেখান থেকে সুধার বাসায় আসে। সুধার বাবা চন্দন বাসায় না থাকায় এমন ধরনের প্রশ্ন সুধার মাকে কিভাবে করবে, তাই গৌতম বেশ ইতস্তত করে। কিন্তু চুপ করে থাকলে হবে না, তাই প্রশ্নটা করেই বসে যে সুধা আসলে চন্দনের মেয়ে কিনা। এটা শুনে সুধার মা রেগে গৌতমকে বের হয়ে যেতে বলে। গৌতম বলে, আমি আপনার সাহায্য করার জন্য এসেছি, তাই সত্যটা বলে দিন, তাহলে হয়তো আপনার মেয়েকে খুঁজে পাবো। সুধার মার মন নরম হয়ে গেলে জানায় সুধা আসলে অন্য কারোর সন্তান। গৌতম ভাস্করকে সব জানিয়ে বলে, প্রত্যেকটা ভিকটিম মেয়ের বাবাই ছিল অন্য কেউ, তবে এটা ওই বাচ্চার মা ছাড়া আর কেউ জানতো না। তাহলে খুনি কিভাবে জানলো? তখনই খবরে দেখায় জঙ্গলে পাওয়া কঙ্কালটাকে মার্সির কঙ্কাল ধারণা করা হলেও ফরেন্সিক টিম জানিয়েছে ওটা মার্সির কঙ্কাল না। তাহলে মার্সির লাশ কোথায়? আসলে সেদিন ভাস্কর হাসপাতালের এক স্টাফের সাথে কথা বলে 10 থেকে 12 বছরের এক বাচ্চার কবর খুঁড়ে সেই কঙ্কালকে জঙ্গলে নিয়ে যায়। এরপর সেই লোককে ভিডিও কলে মার্সির লাশ চিতার পরে দেখিয়ে আগুন ধরানোর পরই কল কেটে তাড়াতাড়ি করে মার্সিকে সরিয়ে তার জায়গায় সেই কঙ্কাল রেখে দেয়। এরপর ভাস্করের মেডিকেল শপের দোকানের বড় ডিপ ফ্রিজ কিনে তার মধ্যে মার্সির লাশ রেখে দেয়। এটা শোনার পর গৌতম বলে, খুনি হয়তো জেনে গেছে ওটা মার্সির লাশ না। ভাস্কর ভয়ে ভয়ে বলে, সে হয়তো রেগে এখন আমাকেই মারার চেষ্টা করবে। তখনই খুনি সেই প্রাইভেট নম্বর থেকে কল দিয়ে বলে, তোমাকে যতটা চালাক ভেবেছিলাম তুমি তার থেকেও বেশি চালাক, আমাকে ধোকা কেন দিলে? ভাস্কর রেগে বলে, হ্যাঁ ধোকা দিয়েছি তো কি করবে, আমাকে মারবে, আসো মেরে ফেলো। গৌতম তাকে ইশারায় শান্ত করার চেষ্টা করে। খুনি বলে, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে, অনেক বড় একটা ভুল করেছো। এতদিন যা হয়েছে সেটা আমার জন্য, কিন্তু এখন থেকে যা হবে তার জন্য দায়ী থাকবে শুধুই তুমি। না জানি ভাস্করের সাথে এখন কি হতে চলেছে, আর এই সাইকো কিলারটা এখন ঠিক কি করতে যাচ্ছে। গৌতম বুঝে যায় এই খুনি খুব জলদি আরো একটা মেয়েকে কিডন্যাপ করবে। ভাস্কর অনেক ভয় পেয়ে বলে, তাহলে তো মার্সির লাশ ওকে দিয়ে দেওয়াই ভালো, না জানি এবার কাকে কিডন্যাপ করবে। গৌতম তাকে বুঝিয়ে বলে, খুনিকে ধরার একটা মাত্র উপায় হলো মার্সির লাশ। অনেক বড় বড় ক্রিমিনালও ঘাবড়ে গিয়ে কোনো না কোনো ভুল অবশ্যই করে, তাই এই খুনিও কোনো না কোনো ভুল করবে, আর তার প্যাটার্ন অনুযায়ী মেলা ছাড়া তার জন্য আর কোনো সুরক্ষিত জায়গা নেই। প্রতিবার যা করে এবারও হয়তো তাই করবে। ভাস্কর বলে, আজকে তো উৎসবের চতুর্থ শুক্রবার, থিরুকারান চেরিতে মেলা বসবে। গৌতম বলে, মেলা তো আরান আল্লুরেও বসবে, এই দুই জায়গার যে কোনো এক জায়গাকে এই খুনি অবশ্যই টার্গেট করবে। ভাস্কর পুলিশ প্রোটেকশন নেওয়ার কথা বললে গৌতম বলে, পুলিশ এসব থিওরি কোনোদিনও বিশ্বাস করবে না, কিছু পুলিশ তো মেলায় অবশ্যই থাকবে। আপনি এক কাজ করেন, থিরুকারান চেরিতে যাবেন, তবে সতর্ক থাকবেন, আর আমি যাব আরান আল্লুরে। ভাস্কর মার্সির লাশ দিয়ে দিতে চাইলে গৌতম বলে, খুনি ভালো করে জানে মার্সির লাশ না পুরানো পর্যন্ত তার ধরা পড়ার সম্ভাবনা আছে, তাই আপনি মার্সিকে দিয়ে দিলেও খুনি যে আর কোনো খুন করবে না বা কারোর সাথে অন্যায় করবে না তার কোনো গ্যারান্টি নেই। যেভাবেই হোক আমাদেরকে ওকে ধরতেই হবে। প্ল্যান অনুযায়ী ভাস্কর মেলার জন্য বের হতেই জ্যাকি ভাস্করের স্কুটিতে উঠে বসে। ভাস্কর তাকে কোনোভাবেই নামাতে না পেরে বাধ্য হয়ে তাকে নিয়েই একদিকে যায়, আর গৌতম যায় আর এক মেলায়। রাত হতেই মেলা শুরু হয়ে যায়। গৌতম ভাস্কর আর বাকি সকলের উপরে নজর রাখা শুরু করে। হঠাৎ গৌতম সন্দেহজনক একজনকে দেখতেই তার পিছু করে।
করে। লোকটা পালাতে গেলে পুলিশ তাকে ধরে ফেলে। তবে এই লোক আসলে সাধারণ চোর যে সোনা চুরি করে পালাচ্ছিল। এদিকে ভাস্কার দেখে এক লোক একটা বাচ্চা মেয়েকে জোর করে নিয়ে যাচ্ছে। মেয়েটা না যাওয়ার জন্য এক নাগারে কান্না করেই যাচ্ছে। ভাস্কার তাকেই খুনি মনে করে আটকালে লোকটা রেগে বলে, ও আমার মেয়ে, তাহলে আপনার সমস্যা কি? একটা লোক মুরগির বলিদান দিচ্ছিল, এটা দেখে সে কান্না করছে। শিওর হওয়ার জন্য ভাস্কার মেয়েটার কাছে জিজ্ঞেস করলে মেয়েটার লোকটাকে তার বাবা বলে পরিচয় দেয়। ভাস্কার ক্ষমা চেয়ে সরে যায়। ভাস্কার আর গৌতম অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও কাউকেই পায় না। গৌতম থিরুকারাঞ্চারিতে এসে ভাস্কারকে জিজ্ঞেস করে, আমরা তো কিছুই পেলাম না। দুজনেই চিন্তা করতে থাকে তাহলে খুনির আসল প্ল্যান কি। তখনই খুনি প্রাইভেট নম্বর থেকে কল দিয়ে বলে, তোমার স্ত্রীকে কল দিয়ে জিজ্ঞেস করো তো তোমার নাতি রাহুল ঠিক আছে কিনা। গৌতম ইশারায় বলতে বলে যে সে মার্সির লাশ দিয়ে দিবে, কিন্তু ভাস্কার বলে, তোমার যা খুশি করো, আমার নাতি এমনিতেও জীবন্ত লাশ হয়ে আছে। খুনি বলে, জানতাম তুমি এটাই বলবে, তাই ভাবলাম রাহুলকে নিয়ে কোনো লাভ হবে না, তাই আরেকজনকে তুলে এনেছি। দুজনই এবার চিন্তায় পড়ে যায়। তখনই গৌতমকে তার স্ত্রী কল দিয়ে জানায় কায়েলকে কোথাও পাওয়া যাচ্ছে না। খুনি বলে, ওই পুলিশের মেয়ে কোথায় আছে জানো? ফোনের ভিতরে কায়েল বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। গৌতম অন্যদের জীবন বাঁচাতে গিয়ে নিজের মেয়েকে এখন ঝুঁকিতে ফেলে দিয়েছে। ভাস্কার বাধ্য হয়ে মার্সির লাশ দিতে রাজি হয়ে যায়। খুনি বলে, আমার দেওয়া লোকেশনে রাত 2টার মধ্যে পৌঁছে যাবে। পুলিশ কিংবা অন্য কাউকে নিয়ে আসবে না। চালাকি করলে এই মেয়েকে মেরে ফেলবো, আর দোষ হবে তোমার। ভাস্কার ভয়ে বলে, আমি তোমার সব কথা শুনবো, দয়া করে ওর কোনো ক্ষতি করবে না। গৌতম আর ভাস্কার শপে গিয়ে দেখে শপের তালা ভাঙা। তাড়াতাড়ি ফ্রিজ খুলে দেখে সেখানে মার্সির লাশ নেই। গৌতম ভাবতে থাকে চোর সাধারণ কেউ হলে এতক্ষণে তো এলাকায় হিড়িক পড়ে যেত, তার মানে সে জেনে শুনেই মার্সির লাশ চুরি করতে এসেছিল। ভাস্কার জিজ্ঞেস করে, এমন হয়নি তো যে খুনির কাছেই মার্সির লাশ আছে আর সে আমাদের সাথে গেম খেলছে? গৌতম বলে, ওর কাছে লাশ থাকলে সে কোনো না কোনো প্ল্যান অবশ্যই করেছে, কিন্তু লাশ পেলে তো এতক্ষণে পুড়িয়ে ফেলার কথা। আর তাহলে আমার মেয়েকে, মানে একটা পুলিশের মেয়েকে কিডন্যাপ করার সাহস সে কখনোই দেখাবে না। ভাস্কার বুঝতে পারে না তাহলে লাশটা কে নিয়ে গেল। ভাস্কার গৌতমের বাসায় আসলে তার স্ত্রী জিজ্ঞেস করে, কায়েল কোথায়? তখনই সেই খুনি কল দিয়ে বলে, এখনই বের হও, আমি ডিরেকশন দিয়ে দিচ্ছি, খবরদার কোনো চালাকি করবে না, না হলে মেয়ের মাকে বলে দাও সে তার মেয়েকে আর কোনোদিনও দেখতে পাবে না। এই কথা শুনে কায়েলের মা আরো ভেঙে পড়ে। গৌতম ভাস্কারের সাথে যেতে চাইলে ভাস্কার তাকে মানা করে দেয়। গৌতম কোনো মতেই শুনতে চায় না। মার্সির লাশ তো নেই, তাহলে এখন তারা কি করবে? ভাস্কার আশ্বাস দিয়ে বলে, আমার জীবন চলে গেলেও আপনার মেয়েকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, এটা করতে পারলেই কেবল আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। গৌতম একটা প্যাকেট দিয়ে বলে প্রয়োজন মনে করলে ব্যবহার করবে, আর ভাস্কারের ফোনের লাইভ লোকেশন অন করে নেয় যেন সে সব লোকেশনের আপডেট পায়। ভাস্কারের পিছু পিছু গৌতমও বেরিয়ে পড়ে। ভাস্কার খুনির লোকেশনে যাওয়ার আগে নিজের বাসায় এসে কলা গাছ কেটে সাদা কাপড়ে মুড়িয়ে লাশের অবয়ব বানিয়ে লাশ দেওয়ার সময় কিভাবে খুনিকে চাকু মেরে ফেলে দিবে সেটা প্র্যাকটিস করে। এরপর চাকুটা পেটে গুজে রাখে। ভেতরে গিয়ে আনন্দী আর রাহুলকে এক ঝলক দেখেই বেরিয়ে পড়ে, তার সাথে জ্যাকিও আছে। গৌতম তখন ইন্সপেক্টরকে বলে পেট্রোলিং পুলিশ নিয়ে গৌতমের সাথে চলতে, না হলে তার মেয়েটা মারা যাবে। ইন্সপেক্টর বিশ্বাস করতে না চাইলে গৌতম বলে, রাঘু নিরপরাধ, সেটা আপনিও জানেন, প্লিজ চলেন। ইন্সপেক্টর এবার রাজি হয়ে যায়। লোকেশন ট্র্যাক করে গৌতম ভাস্কারের পিছে পিছে চলতে থাকে। ভাস্কার লোকেশনে এসে দেখে মুখে কাপড় বেঁধে দাঁড়িয়ে আছে সেই খুনি। ভাস্কার জিজ্ঞেস করে, কায়েল কোথায়? খুনি বলে, আগে লাশ দাও, তারপর কায়েলকে নিয়ে যাও। ভাস্কার লাশ দিতেই যাবে, তখনই তার হাত থেকে সেই পাতার দলা পড়ে যায়। খুনি বুঝে যায় এটা লাশ না, তাই ভাস্কার চাকু বের করে তাকে মারতে গেলে খুনি উল্টা তাকে ধরে ফেলে। ভাস্কারকে মেরে আহত করে দেয়, কিন্তু ভাস্কার ধুলা ছিটিয়ে গাড়ি থেকে কায়েলকে বের করতে যায়। ভাস্কারের ফোনে নেটওয়ার্ক চলে গেলে গৌতম আর কোনো উপায় না পেয়ে গাড়ি থেকে নেমে জঙ্গলের ভেতরে যাওয়া শুরু করে। খুনি ভাস্কারকে গাড়ির দরজা খুলতে আটকালে ভাস্কার অনেক হাতাহাতির পর অনেক জোর চেষ্টা চালিয়ে সেই খুনির মুখের কাপড় সরিয়ে দেখে এই নরপিশাচ আর কেউ নয় বরং সুধার বাবা চন্দন। সেদিন রাতে জঙ্গলের গাছের আড়ালে এই চন্দনকেই সে লুকিয়ে থাকতে দেখেছিল। এস্থার চার্চে যাওয়ার পর সে খেয়াল করে সোলেমন ও মার্সিকে একা রেখে বেরিয়ে গেছে। সেই সুযোগেই চন্দন মার্সির বাসায় এসে তার সাথে জঘন্য কাজ করে। গৌতম আর তার টিম ভাস্কারকে কোথাও খুঁজে পায় না। ভাস্কার এই শয়তানের সাথে পারবে না বুঝতে পেরে গৌতমের দেওয়া প্যাকেট থেকে সেই লাইটটা বের করে উপরের দিকে ধরে। গৌতম লাইটটা খেয়াল করে বুঝতে পারে ভাস্কার কোথায় আছে। চন্দন কায়েলকে ধরে বলে, মার্সির লাশটা দিয়ে দাও, তাহলে আমি একে ছেড়ে দিব। ভাস্কার তার মন ভোলানোর চেষ্টা করে বলে, আমি লাশ দিয়ে দিব, দয়া করে ওকে ছেড়ে দাও। চন্দন রেগে ভাস্কারকে মারতে মারতে ডোবার পানির মধ্যে চুবিয়ে ধরে। জ্যাকির মনে পড়ে সে যখন ছোট্ট ছিল এমনই নালার মধ্যে থেকে ভাস্কার তুলে
তাকে বাসায় নিয়ে সুন্দর এক জীবন দিয়েছে। ভাস্করকে বাঁচাতে জ্যাকি চন্দনের উপরে হামলা করে। চন্দন জ্যাকিকে গাছের উপরে আছড়ে ফেললে জ্যাকি ব্যথায় দুর্বল হয়ে যায়। চন্দন একটা বড় আদলা নিয়ে বলে একে তো সেদিনই মেরে ফেলা উচিত ছিল, সবকিছুর মূলই হলো এই কুকুর। সেদিন চন্দন আধমরা মার্সিকে নিয়ে যেতে লাগলে জ্যাকি জোরে জোরে ঘেউ ঘেউ করে তাকে ভয় দেয়। জ্যাকির জন্য চন্দন আর কোনো উপায় না পেয়ে মার্সিকে আবারও তাদের বাসায় রেখে নিজে কোনো রকমে পালিয়ে যায়। একটা আদলা দিয়ে জ্যাকিকে মারার পরও আরেকটা মারতে গেলেই ভাস্কর তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। চন্দনকে মেরে জ্যাকির গলার দড়ি দিয়ে চন্দনের গলায় ফাঁস দিয়ে ধরে। এরই মধ্যে পুলিশ টিম নিয়ে এসে চন্দনকে ধরে ফেলে। গৌতম মেয়ের হাত মুখের বাঁধন খুলে তাকে পরম যত্নে বুকে জড়িয়ে ধরে। গৌতম সবকিছুর জন্য ভাস্করকে ধন্যবাদ দেয়। ভাস্কর সন্তান তুল্য জ্যাকির লাশ দেখে হাহাকার করে কান্না করে দেয়। এই জ্যাকি হলো একটা নিশ্চুপ হিরো, যে চুপচাপ কাজ করে গেছে, কেউ টেরও পায়নি। পরের দিন চন্দনের বাসা তল্লাশি করে এভিডেন্স নিয়ে যাওয়া হয়। চন্দনকে 3rd ডিগ্রি দিয়ে তার একদম বেহাল দশা বানিয়ে দেওয়া হয়েছে। চোখ মুখ ফুলে একদম ভয়ানক অবস্থা। ইন্সপেক্টর ডিএসপি কে জানায় চন্দন একটা ভয়ানক সাইকো। তার সাথে তার স্ত্রী তেমন একটা বনে না, তাই প্রথমে ক্লিনিকে মহিলাদের কাছে ঘেঁষার চেষ্টা করত, কিন্তু এরা কমপ্লেন করে দিবে তাই ভয়ে বাচ্চা মেয়েদেরকে টার্গেট বানায়। হাসপাতালের সব টেস্টই সে করাতো, এমনকি প্রায় স্কুলে চেক আপ করানোর জন্য সে যেত। সেখান থেকেই তার টার্গেট সে সেট করত। এই নরপিশাচের অন্য জীবনের প্রতি অনেক ইন্টারেস্ট। ব্লাড টেস্টের মাধ্যমে সে বাচ্চাদের ডিএনএ তাদের বাবার ডিএনএর সাথে মিলাতো। যখনই দেখতো কোনো সন্তানের সাথে তার বাবার ডিএনএ মিলছে না, সেই মেয়েদেরকেই বেছে নিত। তাদের সাথে অন্যায় করে ধরা না পড়ার জন্য নিজের বাগানে গিয়ে লাশটা পুড়িয়ে সব প্রমাণ নষ্ট করে দিত। এভাবেই একদিন কৌতূহলবশত নিজের টেস্ট করে জানতে পারে সুধা তার মেয়ে না। এরপরে এই নরপিশাচ যেই মেয়েকে এতদিন নিজের মেয়ের মতো বড় করেছে তাকেও বাকিদের মতো নির্মম ভাবে মেরে ফেলে। এসব শুনে ডিএসপির মাথায় রক্ত টক বগিয়ে ওঠে। সে চন্দনকে ইচ্ছা মতো মারতে মারতে জিজ্ঞেস করে, বল লাশগুলো কোথায়? একে তো এর মতো শয়তানকে তো এর থেকেও ভয়ানক আর জঘন্য সাজা দেওয়া উচিত। ভাস্কর এসে বলে, আমি জানি লাশগুলো কোথায়। ভাস্কর তার বাসার ফ্রিজ শপের ফ্রিজের কথা পুলিশকে জানায়। সেখান থেকে উদ্ধার করে পুরনো বাসায় গিয়ে সম্পূর্ণ ঘটনা বলে দেয়। এস্থার এসব শুনে ভাস্করকে কষে এক চড় মারলে সে ঘুরে পড়ে যায়। গৌতম তাকে তুলে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? ভাস্কর বলে, আমি এরই যোগ্য। মেয়েটা আমাকে তার বাবার জায়গায় বসিয়েছিল আর আমি তাকে কত বড় ধোকা দিয়েছি। ভাস্করকে পুলিশ ধরে নিয়ে যায়। বৃষ্টি শুরু হয়ে গেলে ভাস্করের হাতের কাদা মাটি ধুয়ে যায়, যেন এভাবেই তার পাপ ধুয়ে যাচ্ছে। আনন্দী এস্থারের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলে, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, দয়া করে মাফ করে দাও। এস্থার কিছু না বলেই উপরে চলে যায়। হয়তো এরা কখনো খারাপ কিছু করেনি, এদের উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু এস্থারের পক্ষে এদেরকে এত সহজে মাফ করা কোনো দিনই সম্ভব না। কয়েক মাস পর ভাস্কর ছাড়া পেয়ে যায়। গৌতম তাকে বাসার সামনে নামিয়ে দিলে ভাস্কর তখনও নিজেকে অপরাধী মনে করে মাথা নিচু করে থাকে। গৌতম বলে, আপনি মার্সির লাশ না লুকালে চন্দনকে আমরা কোনো দিনও ধরতে পারতাম না, আর ওই সাইকো চন্দন আরো অনেক বাচ্চার জীবন নষ্ট করত। এমনটা করে শুধু মার্সি নয়, বরং তার মতো ভিকটিমদেরকেও আপনি ন্যায় বিচার দিয়েছেন। আপনি চাইলে সত্যটা লুকাতে পারতেন, কিন্তু তা আপনি করেননি। নিজেকে আর দোষ দিয়েন না, সব ভুলে রাহুলের খেয়াল রাখেন। গৌতমের কল আসলে সে চলে যায়। ভাস্করকে দেখে আনন্দী খুশিতে তাকে জড়িয়ে ধরে। রাহুলকে বসা দেখে ভাস্করের জানে স্বস্তি ফিরে পায়। এত দিনে রাহুল কোমা থেকে বেরিয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ভাস্কর এস্থারের কথা জিজ্ঞেস করলে আনন্দী বলে, সে রোজ আসে, কিন্তু তখনই এস্থার এসে রাহুলের জন্য প্রার্থনা করে চুপচাপ চলে যায়, কারোর সাথে কোনো কথাই বলে না। গৌতম তার স্ত্রীকে ভাস্করের ছাড়া পাওয়ার কথা জানালে সে জিজ্ঞেস করে, ভাস্কর তো তার সব দোষ কবুল করেছিল, তাহলে সে ছাড়া পেল কেন? গৌতম বলে, মার্সির লাশ পাওয়া যায়নি আর তার বিরুদ্ধে কোনো প্রমাণও নেই, এই জন্য তাকে ছেড়ে দিয়েছে। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর তা হলো মার্সির লাশ কোথায়? সেটা আর কেউ জানে না। গৌতম লেকের ধারে গিয়ে অঞ্জনার দেওয়া মাফলারটা ফেলে দেয়, যেন এর মাধ্যমে সে অঞ্জনাকে বাঁচাতে না পারার অপরাধ বোধকেও চির বিদায় জানিয়ে দিয়েছে। আনন্দী বাসার সামনের ফুল গাছে পানি দিচ্ছে দেখে রাহুল তার দিকে এক নজরেই তাকিয়ে থাকে। রাহুলের মনে পড়ে তার যখন একটু একটু করে জ্ঞান ফিরছিল তখন সে নানিকে কিছু একটা মাটিতে পুঁততে দেখেছিল। আসলে সেটা ছিল মার্সির লাশ। ভাস্কর তাকে বলেছিল সে যদি সব স্বীকার করে নেয় আর পুলিশ যদি লাশ না পায় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। তাই রাহুল আর নিজের জন্য ভাস্করকে বাঁচাতে সে ভাস্করের অগোচরে শপে তালা ভেঙে লাশের ফ্রিজ থেকে লাশ এনে এখানে পুঁতে দেয় আর তার উপরে
ফুল গাছ লাগিয়ে রোজ যত্ন নেয়, যেভাবে সে মার্সিকে আগে আগলে রাখতো। আনন্দে যেন মার্সিকে ফুলের বাগিচায় আরামে শুইয়ে রেখেছে। আজকে মার্সির কবরে অসংখ্য সূর্যমুখী ফুটে চারিপাশ আলোকিত করে রেখেছে, যেমনটা সে যখন জীবিত ছিল তখন হই হুল্লোড় আর খুনছুটি করে ভাস্কর, আনন্দী আর রাহুলের জীবন ভরিয়ে রাখত। জীবনটা আসলেই ভয়ঙ্কর রকমের সুন্দর, তাই না? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।